শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে খারাপভাবে একটা নাইট ক্লাব। এই নাইট ক্লাবটাতে আসার অনেকগুলো রাস্তা একত্রিত হয়ে মিলিত হয়েছে। যেমন ধরুন, পঞ্চগড় থেকে সরাসরি আসা যাবে, আবার ঠাকুরগাঁও রাস্তা ধরে, আবার বরিশালের রাস্তা ধরে। এভাবে প্রায় 15 থেকে 20টি রাস্তায় এসে একত্রিত হয়েছে এই রাত্রির মায়াবী নাইট ক্লাবে। এই নাইট ক্লাবটি খোলা হয় ঠিক রাত 9টার পরে। শহরে হাজারো প্রভাবশালী ব্যক্তিরা এসে ড্রিঙ্কস করে এখানে, সাথে নাচ গান, বহুল বিলাস জীবনযাপন যাকে বলে। সবাই যে যার মতো ড্রিঙ্কস করছে। 16 বছরের যুবক যুবতী থেকে প্রায় 48 বছরের পুরুষ ও মহিলা এসেছে এই এই মায়াবী রাত্রি নাইট ক্লাবে। যে যার আপন মনে ড্রিঙ্কস করে চলেছে একের পর এক। কেউ ড্রিঙ্কস করছে সুখে, আবার কেউ বা করছে কারোর দেওয়া এক বুক কষ্টে, আবার অন্য কেউ করছে কারো ছলনায় ও প্রতারণায় ভেঙে পড়া এক পরাধীন মানুষ। বিভিন্ন অ্যালকোহলে ডুবে যাচ্ছে কয়েকশো মানুষ। এই যেমন ধরুন, বাংলা মদ, চুলাই মদ, বিবিধ মদ, আর বিভিন্ন অ্যালকোহলের বিয়ারের মদ খাচ্ছে। এই মায়াবী নাইট ক্লাবের শেষ টেবিলের এক কোণে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা ছেলে। কাউকে যেন তার চোখ দিয়ে ভালো করে স্ক্যান করে নিচ্ছে। মাঝে মধ্যে সেও মদ খাচ্ছে। আরে না রে ভাই, মদ খাওয়ার ভান করছে মানে মদের বদলে লাল চা ভরে এনেছে, আর মিষ্টি ছাড়া সেই লাল চা সেই কোণে টেবিলে বসে ঢকঢক করে খাচ্ছে ছেলেটা। ছেলেটা দেখতে যেন বেশ রহস্যময় টাইপের। উচ্চতায় প্রায় 7 ফুট 2 ইঞ্চি হবে হয়তো। বডি ফিটনেস দেহ, বেশ স্বাস্থ্যবান ছেলেটিকে দেখে বেশ হ্যান্ডসাম লাগছে। পরনে চাকচিক্য জামা, বেশ স্টাইলিশ ভাবে এসেছে এই মায়াবী নাইট ক্লাবে কোনো এক অজানা উদ্দেশ্যে। দেখতে দেখতে পেরিয়ে যায় এভাবে সময়টা। রাত বাজে 2টা। ঘন কালো রাস্তা, চারদিকে পিন পতন নীরবতা বিরাজ করছে। পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে, মানুষের সমাগম কমে গেছে। চারদিকটাই শুধু মৃদু বাতাস বয়ে যাচ্ছে। সাদা রঙের একটা গাড়িতে করে যাচ্ছে দুটো ছেলে তাদের নিজ গন্তব্যে। রাস্তাটা পুরো ফাঁকা, তাই ফুল স্পিডে গাড়িটা ড্রাইভ করছে। গাড়িটা প্রায় ল্যাম্পপোস্টের আলো ছেড়ে চলে আসে আরও ঘন কালো এই অন্ধকার মায়াবী রাতের রাস্তায়। দূরে একটা দেখা যাচ্ছে একটা ল্যাম্পপোস্ট। গাড়িটা আরেকটু এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। গাড়িটা ফুল স্পিডে ড্রাইভিং করছিল। হঠাৎ সামনে কিছু আসায় দ্রুত ব্রেক কষায় গাড়িটা পাল্ট খেয়ে খাদে পড়ে যায়। গাড়ির ভেতরে থাকা ছেলে দুটো খুব কষ্টে গাড়ি থেকে বেরিয়ে আসে রাস্তার মাঝে। স্বাগতকটা সামনে এসে মাতাল কণ্ঠে বলে ওঠে, কিরে শালা, মরার পাকনা গজিয়েছিল যে এই গাড়ির সামনে এসেছিস? আরেকটু হলে তো গাড়ি উপর দিয়ে যেত, তখন পেটের মধ্যে যা ছিল সব বাসা দিয়ে বাইর হয়ে যেত তোর। আগন্তুকটা এখনো কোনো কিছুই বলছে না। বাইকটা স্ট্যান্ড করে বাইকের উপর পা ঝুলিয়ে সোজাভাবে শুয়ে আছে বাইকের উপর। ডান হাতে সিগারেট, বাম হাতে বন্দুক। সিগারেট টানছে আর মুখের ধোঁয়াগুলো আকাশের দিকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। নিকোটিনের ধোঁয়াগুলো মিশে যাচ্ছে এই কঠিন বাতাসের সাথে। সে আগন্তুকটাকে এভাবে চুপ থাকতে দেখে আবারও সেই রবার্ট নামের ছেলেটা ধাক্কা দিয়ে বলে ওঠে, কিরে, কথা কি তোর কানে যায়নি নাকি কানের নিচে আরও দুঘা লাগাতে হবে? রাস্তা থেকে বাইকটা সরিয়ে ফেল, নয়তো গাড়িটা তোর উপর দিয়ে নিয়ে যাব। সে আগন্তুকটা এখনো কোনো কিছু বলছে না, হেসেই চলেছে মুচকি মুচকি। রবার্ট নামের সেই ছেলেটা দাঁড়িয়ে থাকা আগন্তুকের এরকম কর্মকাণ্ড দেখে বেশ বিরক্ত বোধ করছে। তাই এবার রবার্ট নামের সেই ছেলেটা আগন্তুকটার পরনে থাকা টি শার্টের কলারটা ধরে বলে ওঠে, শালা বাঞ্চোত, তোর খুব তেজ বাড়ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। এটা বলে রবার্ট নামের সেই ছেলেটা যখন এই শার্টের কলার ধরে ঘুষি মারতে যাবে, ঠিক তখনই সে আগন্তুকটা রবার্টের হাতটা ধরে ফেলে। আগন্তুকটার কলার থেকে হাতটা সরিয়ে দিয়ে বলে ওঠে, তুই হয়তো জানিস না, আমার গলা চাইপা ধরলেও আমি কাউরে কোনো কিছু কই না, মাগার যদি একবার কেউ আমার শার্টের কলার ধরে তার আমি জীবন্ত ছাড়ি না। এটা বলে সে আগন্তুকটা কালো জাদুর মতো নিমিষে কোথা থেকে একটা ব্লেড বের করে। পরপর বেশ কয়েকটা টান মারে ছেলেটার গলায়। গলা কেটে ফিনকে দিয়ে বের হতে থাকে গড়গড়িয়ে রক্ত। তারপর হাতে থাকা ব্লেড দিয়ে একের পর এক টান মারতে থাকে ছেলেটার শরীরে। মুহূর্তের মধ্যে শরীরটা কেটে ফালা ফালা হয়ে যায়। আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে আগন্তুকটার কৃতকর্মের কাজ দেখছে। ভয়ে তার হাত পা কাঁপছে। মাথা পেরিয়ে কপাল দিয়ে বয়ে পড়েছে টপটপ করে তার ঘাম। হঠাৎ করে সে আগন্তুকটা ছেলেটার দিকে মুখটা ফেরায়। সে ছেলেটা আগন্তুকটার মুখটা দেখার সাথে সাথে বিশাল রকমের একটা ঝটকা খায়, সাথে 2 পা পিছিয়ে গিয়ে গাছের সাথে বাড়ি খায়। ছেলেটা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে আগন্তুকটা ছেলেটার পেছনে দৌড়াতে থাকে। ছেলেটাও নিজের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে সে আগন্তুকটার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু ছেলেটার আর শেষ রক্ষা হয় না। আগন্তুকটা পেছন থেকে ধারালো অস্ত্র বের করে আঘাত করে ছেলেটার পায়ে। পা কেটে 2 ফাঁক হয়ে যায়। ছেলেটাও কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে যায়। ছেলেটা এখন মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে, কেননা
ছেলেটার পক্ষে এক পায়ে হাঁটা আর সম্ভব না। আগন্তুকটা এখন ছেলেটার চারপাশে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আগন্তুকটা হঠাৎ করে ছেলেটার দুই পায়ের মাঝ বরাবর মারে এক কোপ। কোপ দেওয়ার সাথে সাথে ছেলেটার লজ্জাস্থান ফেটে দুই দিকে দুই অংশ পড়ে যায়। আর ছেলেটা ও মা গো বলে এক গগনে কাঁপানো চিৎকার দিয়ে সেখানেই মারা যায়। অতঃপর আগন্তুকটা সেই দুটা ছেলের মাথা কেটে নিথর দেহটা ফেলে চলে যায়। ছেলে দুটোর মাথা নিয়ে চলে তার নিজ গন্তব্যে। ও হ্যাঁ, আমি তো আগন্তুকটার পরিচয় দিতেই ভুলে গিয়েছি। উচ্চতায় প্রায় 7 ফুট 2 ইঞ্চি হবে হয়তো। বডি ফিটনেস দেহ, বেশ স্বাস্থ্যবান। ছেলেটাকে দেখে বেশ হ্যান্ডসাম লাগছে। পরনে আছে লাল নীল স্টাইলিশ জ্যাকেট, মাথায় হুডি পরা। এই পৃথিবীতে তার আপন বলতে তেমন কেউ নেই, আছে শুধু একটা বড় বোন। বোনটা তেমন কথা বলে না, পুরো জীবনটা তার রহস্যময় ঘেরা। কিছু তো একটা তার জীবনে ঘটেছিল বলে আজকে সে হয়েছে মাফিয়া, আর তার বোন হয়েছে এই ঘরের কোণে পড়ে থাকা কালো আঁধারের ঝিঝি পোকা, যে শুধু রাত হলেই তার অবস্থানটা বোঝায়। ঠিক তেমনই তার বোনটাও। বোনটা দেখতে বেশ মাশাল্লাহ নায়িকাদের থেকে কম কিছু না। পরিমণি বলি কিংবা বুবলি বলি, আর হলিউডের সুপারস্টার অপু বিশ্বাসকেও হার মানিয়ে তার বোন ওয়ার্ল্ড রেকর্ড করেছে। এতটাই সুন্দরী তার বোন। তার বোন বেশ রূপবতী ও গুণবতী। সুস্থ থাকতে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, সাথে মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করত। কিন্তু আজকে কিছু অশুভ লোকের কারণে আজকে তাদের পুরো পরিবারটা ভেঙে গেছে। তার বাবা মাও বেঁচে ছিল, কিন্তু আজ নেই। কি হয়েছিল তাদের জীবনে, কি এমন ঘটেছিল যাতে তাদের পুরো পরিবারটা একেবারে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে, সবটা জানাবো আপনাদের এই গল্পে। ছেলে দুটো কাটা মাথা সে আগন্তুকটা নিয়ে আসে। ও হ্যাঁ, আগন্তুকটার নাম হচ্ছে শামীম, আমাদের আজকের গল্পের হিরো। শামীম সে মাথা দুটো ঝুলিয়ে দেয় রশির সাথে। শুধু যে সে ছেলেগুলো কাটা মাথা আছে তাই নয়, এখানে আরও বেশ কয়েকটা মাথা কাটা আছে রশির সাথে ঝুলানো। এবার শামীম একটা চেয়ার টেনে বসে পড়ে। বাম হাতে সিগারেট, ডান হাতে বন্দুক। সিগারেটের ধোঁয়াগুলো ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে বাতাসের সাথে। হঠাৎ করেই তাকায় সে মাথা কাটা চেহারার দিকে। শট শট করে একের পর এক গুলি করে সবকটা মাথা কাটা লাশের কপালে। তারপর নিজের রকটাকে কন্ট্রোল করে। একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসে তার নিজ গন্তব্যে। বাড়িতে আসতে না আসতেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, কি রে, তোর কি এখন বাড়িতে আসার সময় হলো? সারাদিন কই থাকিস বলতো? আপনারা ঠিকই ধরেছেন, এটার কেউ না, তার বোন ইরা। শামীম পেছনে তার বোনের গলা শুনতে পেয়ে পেছন ঘুরে বোনকে জড়িয়ে ধরে বলে ওঠে, আরে আপু তুই আর বলিস না রে আপু, বর্তমানে কাজের চাপটা একটু বেশি বেড়ে গেছে। কাজ করতে অনেক সময় লেগে যায়, তাই আসতে একটু দেরি হয়েছে। আমি খাইনি বলে তো আমার মনে হয় তুইও খাসনি। তুই টেবিলে খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়। জানি না কি যে এত কাজ করিস। এই বলে ইরা চলে যায় খাবার টেবিলে। এদিকে শামীমও চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে আসে। দুই ভাই বোন মিলে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ করে শামীম তার বোনের উদ্দেশ্যে বলে ওঠে, আপু এই এদিকে একটু বস প্লিজ, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, যেটা না বললেই নয়। ইরা শামীমের মুখে মলিন সুরে কথা বলার ধরন দেখে বুঝে গেছে কি বলবে তাকে। তাই ইরা আর না থেমে চলে যায় সোজা থালা বাসন নিয়ে। শামীমও ইরার পেছন পেছন যে বলে ওঠে, আপু দাঁড়া, আমার প্রশ্নের উত্তর দিয়ে যা প্লিজ। কে সেই লোকগুলো যাদের জন্য আজকে আমরা অনাথ? আমার এরকম লক্ষ্মী বোনের জীবনটা আজকে কালো অন্ধকারে ছেয়ে গেছে। শামীমের বলা কথা শুনে ইরা সেখানেই থমকে দাঁড়ায়। ইরা হাঁটাচলা করার শক্তি আর খুঁজে পায় না, তাই দাঁড়িয়ে শামীমের উদ্দেশ্যে কাঁদতে কাঁদতে বলে ওঠে, তোর কি আমায় বোঝা মনে হয় যে এক প্রশ্ন আমায় বারবার করছিস? আমায় ভালো না লাগলে বলে দে, তবু আমায় এক প্রশ্ন করে বারবার বিরক্ত করিস না। এই বলে ইরা সেখান থেকে চলে যায় কাঁদতে কাঁদতে। শামীমও একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায় তার নিজেই রুমে। কেননা শামীম আজকে প্রায় 5 মাস ধরে এই একই প্রশ্ন করছে তার বোনকে, কিন্তু তার বোন কোনো কিছু বলার প্রয়োজন মনে করছে না। দেখতে দেখতে এভাবেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে সাংবাদিক খবর দেখাচ্ছে, আজকের জমজমাট খবর শহরের এক প্রান্তে পাওয়া গেছে। শহরে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে, তাও আবার মাথা কাটা লাশ। দেহটা পড়ে আছে জমিনের উপরে, মাথাটা নিয়ে গেছে সেই রহস্যময় খনিটা। নৃশংসভাবে হত্যা করা হচ্ছে রাস্তার যেখানে সেখানে। আতঙ্কে আছে হাজারো মানুষ। আর এই সব কটা খুনের কেস তদন্ত করছে ডিআইজি সাহেব। পরবর্তী খবর শোনার জন্য সাথেই থাকুন। সাংবাদিকের মুখে বলা কথাগুলো শহরে যেন বিশাল এক প্রভাব ফেলেছে। বাইরে আর কেউ যেখানে সেখানে আড্ডা মারে না। রাত 9টা বাজলে মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত 10টা বাজলে ঘরের বাতি শহরের সব নিভে যায়। পরের দিন সকালে শামীম রীতিমতো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ে নিজের
গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে চলে আসে ডিআইজি সাহেবের বাড়িতে ড্রাইভিংয়ে চাকরি করার জন্য। হ্যাঁ, শামীম ছদ্মবেশে ডিআইজি সাহেবের বাড়িতে ড্রাইভারির চাকরি করে তার বোনের ন্যায় বিচার পায় দেওয়ার জন্য। তখনই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে ডিআইজি সাহেব। ডিআইজি সাহেব শামীমকে দেখেই বলে ওঠে, কি ব্যাপার শামীম, আজকে তো তাড়াতাড়ি? তুমি তো সময়ের ব্যাপারে খুবই পাঞ্চুয়াল, তাই তো? না আসলে স্যার ওই আর কি, এখন হলো কাজে আসতে হবে, পরে হলেও আসতে হবে, তাই একটু আগে আসলাম। তা কোনো কিছু শুনেছো কি? শহরে কিন্তু আজকাল অনেক ভয়াবহ ঘটনা ঘটছে। আমার মেয়েটাকে ভালো করে সিকিউরিটি দেবে। আমার মেয়ের যদি কোনো কিছু হয় তাহলে তো তোমাকে আমি... রহস্যময় একটা মুচকি হাসি দেয় যেটা সবার অজানা। এই হাসির কারণটা মুচকি হাসিটা দিয়ে শামীম বলে ওঠে ডিআইজি সাহেবের কথা শেষ না হতে। শুনেছি স্যার, এমনটা তো হবেই। দেশের মানুষ যদি ঠিক না থাকে তাহলে তো দেশে তো সন্ত্রাসী বাড়বেই। সেটা অবশ্যই তুমি ঠিক বলেছো। আচ্ছা যাই হোক, তুমি থাকো, আমি থানায় গেলাম। এই বলে ডিআইজি সাহেব বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। শামীমও গাড়িতে হেলান দিয়ে কিছু একটা ভাবছে। তার কিছুক্ষণ পর পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আইজি হিরো, এখনো গাড়িতে থামবে নাকি আমাকে কলেজে নিয়ে যাবে? শামীম পেছন ঘুরে দেখতে পায় তার ম্যাম দাঁড়িয়ে আছে, মানে আমাদের গল্পের নায়িকা সোনালিকা। সোনালিকা দেখতে বেশ স্মার্ট, গুণবতী, রূপবতী। অরণ্য সুস্নিগ্ধ, অপসরী, সুহাসিনী। ভার্জিন কুমারী, অপসরী, সুকেশিনী। দ্য মোস্ট বিউটিফুল লেডি গার্ল। দুধে আলতা গায়ের রং, ফর্সা উজ্জ্বল তার বডি ফিটনেস দেহ। উচ্চতা প্রায় 5 ফুট 2 ইঞ্চি। মেঘ কালো ঘন আবরণে তার মাথার চুল কোমর পর্যন্ত দোলানো। চোখগুলো টানা টানা, চোখের নিচে মায়াবী এক আভা। ঠোঁটের নিচে লেগে আছে তার মুচকি হাসিটা, ঠোঁটছোড়া যেন গোলাপের পাপড়ির মতো। শামীম পেছনে ঘুরে দেখতে পায় বেশ মানিয়েছে সোনালিকাকে তার এই ড্রেসে। তার পরনে আছে নীল রঙের একটা সালোয়ার কামিজ, বেশ এটাতে তাকে মানিয়েছে। তারপর শামীম একটা মুচকি হাসি দিয়ে বলে ওঠেন, অবশ্যই আপনার জন্যই অপেক্ষা করছিলাম, চলুন ম্যাম। দ্রুত চলো, আর আমাকে উদ্ধার করো, লেট হয়ে যাচ্ছে। এ বলে শামীম সোনালিকাকে নিয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই কলেজে চলে আসে। কলেজে আসতে বান্ধবীদের কাছে চলে যায়। শামীমও গাড়ি পার্ক করে তার পিছু পিছু সেখানে চলে যায় তার বডিগার্ড হিসেবে। সোনালিকার বান্ধবীরা শামীমকে দেখে বলে ওঠে, আরে মিস্টার শামীম যে, আসো আমাদের সাথে বসো, আড্ডা দেই। না আপু, আমি ঠিক আছি, আমি এখানেই ভালো আছি। আচ্ছা শামীম, তোমার বাসা যেন কোথায়? আর তোমার সাথে কে কে যে আছে? তুমি লেখাপড়া কতদূর পর্যন্ত করেছো? জি আপু, আমার পরিবারে একজন বড় আপু আছে, আর আমার বাসা এই শহরে। পরিবারে অভিভাবক না থাকায় বেশি লেখাপড়া করেনি, এই ক্লাস 8 পর্যন্ত। আশার এরকম আহামরি প্রশ্ন দেখে এবার সোনালিকা বলে ওঠে, আশা, এবার থামবি? তুই যেভাবে ওকে প্রশ্ন করছিস তাতে মনে হচ্ছে তুই তাকে বিয়ে করবি। সেটা একদিন হাতেও তো পারে। চুপ, আর কোনো কথা বলবি না। এখন সবাই আমার সাথে ক্লাসে যাবে। আর শামীম, তুমি গিয়ে গাড়িতে বসো, প্রয়োজন পড়লে আমি ডেকে নেব। ওকে ম্যাম, ঠিক আছে। এই বলে সোনালিকা ও তার বান্ধবীরা মিলে ক্লাসরুমে চলে যায় আর শামীম চলে যায় তার গাড়িতে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসে। স্যার এসে প্রতিদিনের মতো তার নিত্যদিনের কাজ শুরু করে দেয়। এদিকে শামীমও ফোনে কাজ করছে। কিছুক্ষণ পর শামীমের ফোনে ডিআইজি সাহেব ফোন করে বলে ওঠে, হ্যালো শামীম, তুমি কোথায় আছো এখন? দ্রুত ফোনটা সোনালিকাকে দাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তার ফোনে আমার কল ঢুকছে না, তাকে একটু দাও তো। জি স্যার, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি, আপনি একটু লাইনে থাকুন। এই বলে শামীম চলে যায় সোনালিকার ক্লাসরুমে। ক্লাসরুমের সামনে গিয়ে বলে ওঠে, ভিতরে আসতে পারি স্যার? প্রফেসর স্যার সেদিকে না তাকিয়ে বোর্ডে লিখতে লিখতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলে ওঠে, ইয়েস, ইউ মে কাম ইন। ভিতরে আসো। আসতে তো লেট করলে কেন? প্রফেসর স্যারের মুখে এরকম কথা শুনে শামীম ভ্যাবা জায়গা খেয়ে যায়, তবুও আমতামতা করে ভেতরে প্রবেশ করে। সোনালিকা শামীমকে দেখে উঠে দাঁড়ায়। কোনো কিছু না ভেবে সোনালিকার কাছে গিয়ে বলে ওঠে, ম্যাম, স্যার ফোন করেছিলেন, আপনার ফোনে নাকি কল ঢুকছে না, তাই আমার ফোনে ফোন করে আপনাকে কিছু বলবেন বলেই আমার ফোনে ফোন করেছেন। এই নিন ম্যাম। সোনালিকা ও আরও কিছু না ভেবে শামীমের হাত থেকে ফোনটা নিয়ে কানে চেপে বলতে শুরু করে, হ্যাঁ আব্বু, বলো কি হয়েছে? এত আর্জেন্ট ফোন করলে যে? কিছু হয়েছে কি তোমার? ডিআইজি সাহেব নিজের মেয়ের গলার কণ্ঠ শুনতে পেয়ে ফোনের ওপাশ থেকে জর্জরিত গলায় বলে ওঠে, হ্যালো আম্মু, শোনো, আজকে বাসে নাও আসতে পারি। একটা কেসের জন্য শহরের বাইরে যেতে হচ্ছে। কেসটা খুবই গুরুতর। তুমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। আর হ্যাঁ, পারলে শামীমকে আজকে তোমার সাথে রাখবে। ওকে বলে দিও আজকে ওকে বাসায় যেতে হবে না, তাহলে তোমারও একা লাগবে না আর তোমারও ভয়ও করবে না। কেমন আম্মু? এখন তাহলে আমি রাখি। ওকে আব্বু, ঠিক আছে, তুমি সাবধানে যাবা। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবা। তাহলে রাখি আব্বু।
ক্লাসের সবাই এতক্ষণ তাদের কথোপকথন শুনছিল। প্রফেসর স্যার এখনও শামীমকে দেখেনি, উল্টো হয়ে আছে তাই। সোনালিকার কথা বলা শেষে শামীমকে ফোনটা দিয়ে দেয়। শামীমও ফোনটা নিয়ে যখন উল্টো ঘুরে চলে আসতে যাবে ঠিক তখনই চোখাচোখি হয় প্রফেসর স্যারের সাথে শামীমের। প্রফেসর স্যার শামীমকে দেখে একেবারে হতবাক। শামীমকে দেখে প্রফেসর স্যার হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। শামীমের এই মায়াবী মুখের দিকে এ যেন বহু পরিচিত এক মুখখানা। না বলা জমে আছে অনেক কথা। এবার প্রফেসর স্যার হতবাক দৃষ্টিতে মৃদু কণ্ঠে বলে ওঠে, স্যার আপনি এখানে? হোয়াট আ সারপ্রাইজ! অনেকদিন পর আপনাকে দেখলাম স্যার। কেমন আছেন স্যার? শামীম ও প্রফেসর সাহেবকে দেখে একেবারে হতবাক। এজন্য এক মিরাকেল ঘটনা। শামীমের সাথে প্রফেসর সাহেবের অনেকদিন পর দেখা হয়। শামীম উত্তেজনার কারণেই মুখ ফসকে বলে ওঠে, আরে মিস্টার রফিক সাহেব, আপনি এখানে? সত্যি আপনাকে অনেক দিন পর দেখলাম। তা আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই ভালো আছে তো? স্যার আলহামদুলিল্লাহ ভালো। সেদিনের পর থেকে স্যার আপনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। স্যার আজকে আপনাকে এভাবে আমি দেখবো কোনোদিন কল্পনাও করতে পারিনি। মিস্টার রফিক সাহেব, আপনার সাথে এভাবে সাক্ষাৎ হবে আমার যাক অনেক দিন পর আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। জি স্যার, আপনি চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে কি করতেছেন? আর আপনার পরিবারের মানুষ কেমন আছে? রফিক সাহেব হাসালেন। সবই তো আমার ব্যাপারে জানেন। পরিবার বলতে শুধু বোন। আর চাকরি ছেড়ে দেওয়ার পর বর্তমানে আমি ওই যে সোনালি ম্যামের পুরো কথা শেষ করতে পারেনি শামীম। তার আগে তার হুঁশ ফিরে। সাতক্ষণ কি বলছিল তার সম্বন্ধে। পুরো ক্লাসরুমের দিকে তাকিয়ে দেখতে পাই উপস্থিত থাকা সব ছেলে মেয়ে হাঁ করে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। এবার শামীম ভ্যাবাচেকা খেয়ে যায়। কি করবে কোনো কিছু ভেবে পায় না, তাই কথা ঘোরানোর জন্য শামীম বলে ওঠে, মানে স্যার আমি বর্তমানে ড্রাইভারের কাজ করি। আসলে কি বলবো বলেন, পরিবারের খরচ বহন করতে তো হবেই। তাছাড়া নিজের একটা জীবন আছে, বসে আর কতদিন খাবো, তাই ভাবলাম একটা জব করি। আরে স্যার আপনি আমাকে স্যার কেন বলছেন? আর আপনি এত মেধাবী ট্যালেন্টের একজন স্টুডেন্ট হয়ে ড্রাইভারের জব করছেন। আপনার তো যে কোনো চাকরি নিশ্চিত। আপনি চাইলে আমি আপনাকে এই কলেজের শিক্ষকতার চাকরির বিষয়ে কথা বলতে পারি আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে। আরে স্যার, আপনি এই কলেজের শিক্ষক, তাছাড়া আমার চেয়ে আপনি বড়, তাই আপনাকে স্যার বলে সম্বোধন করেছে। আর দ্বিতীয়ত স্যার, আমার এতটাও লেখাপড়ার যোগ্যতা নেই যে কলেজের শিক্ষকতা করব। আমার জন্য ড্রাইভারি চাকরিটাই ভালো আছে। ভালো থাকবেন স্যার, কোনো এক সময় দেখা হলে ইনশাল্লাহ আবার কথা হবে। ভালো থাকবেন। আরে স্যার কথাটা তো। শামীম আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যায় তার নিজ গন্তব্যে। এদিকে প্রফেসর স্যার বুঝলেন না তার সাথে এতক্ষণ কি হলো, কেনই তাকে স্যার বলে সম্বোধন করলো, আর কেন সে পুরো কথাটা না শুনে পালিয়ে গেল। প্রফেসর স্যার এসবই ভাবছেন। প্রফেসর স্যার ভাবনা শ্বেত করে পেছন থেকে সোনালিকা বলে ওঠে, স্যার আপনি কি শামীমকে চেনেন? আর আপনি শামীমকে স্যার কেন বলছিলেন? সে তো আমার ড্রাইভার, বাড়িতে আমার বডিগার্ড হিসেবে চাকরি করে। মানে স্যার তোমার বাড়িতে ড্রাইভারের চাকরি করে, কিন্তু কেন? তিনি তো চাইলে অন্য কিছু করতে পারতেন। জি স্যার, আমিও আপনাকে এই একই কথা বলছি যে আপনি শামীমকে স্যার কেন বলছেন? আর ওর কী যোগ্যতা আছে? সে তো 8 পাস, আর সে কিনা করবে এই কলেজের শিক্ষকতা? হাসালেন স্যার। স্যার তো BC। না না, এখন বলাটা ঠিক হবে না। নিশ্চয়ই স্যার যেহেতু ওনার পরিচয় লুকিয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, যেটা উনি বলতে চাচ্ছেন না। স্যারের সাথে আমাকে যে করে হোক দেখা করতেই হবে। অর্ধেক কথা বলেই প্রফেসর স্যার থেমে যায় আর মনে মনে ভেবে ওঠে শেষের কথাগুলো। তাই কথা ঘোরানোর জন্য প্রফেসর স্যার এবার বলে ওঠেন, আরে সে আমার এলাকার একজন পরিচিত, ছোট বাচ্চাদের দেখতাম অনেক সময় পড়াতো, তাই আমি তাকে স্যার বলে ডাকি। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, কাম টু দ্য লিগ্যাল পয়েন্ট। কিন্তু স্যার সে তো। আর কোনো কথা হবে না, ক্লাসে মন দাও। সবাই পড়া না পারলে আজকে পিঠের চামড়া তুলে ফেলবো। সোনালিকাও স্যারের ঝাড়ি খেয়ে চুপচাপ গিয়ে নিজের সিটে বসে যায়। অতঃপর প্রফেসর স্যার তার নিজের মতো করে ক্লাস করাতে লাগলেন। সম্পূর্ণ ক্লাস করিয়ে তিনি বেরিয়ে পড়েন ক্যান্টিনের উদ্দেশ্যে শামীমকে খোঁজার জন্য। এদিকে সোনালিকার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, প্রফেসর স্যার কেন শামীমকে স্যার বলল, আর স্যার যেন কি একটা বলতে গিয়েও থেমে যায়। সোনালিকার জন্য এটা পুরো একটা গোলক ধাঁধা মনে হচ্ছে, কোনো কিছুই সে বুঝছে না, কোথাকার জট কোথায় লেগেছে। প্রফেসর স্যার শামীমকে খুঁজতে বাইরে চলে যায়। পরের ঘন্টায় নতুন একজন মহিলা লেকচারার আসে, সেও ক্লাস করাতে থাকে তার নিজের মতো করে। এদিকে শামীম গাড়িতে হেলান দিয়ে ফোনে কি যেন চাপছে। তারপর প্রফেসর স্যার শামীমকে খুঁজতে খুঁজতে দেখতে পায় শামীম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাই শামীমের কাছে এসে প্রফেসর স্যার বলে ওঠেন,
স্যার, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? প্লিজ স্যার, না করবেন না। পেছনে কারো গলার শব্দ শুনতে পেয়ে শামীম পেছনে ঘুরে দেখতে পায় প্রফেসর স্যার দাঁড়িয়ে আছে তার সামনে। তা দেখে শামীম বলে ওঠে, আরে রফিক সাহেব যে, চলুন। আর হ্যাঁ, আমাকে স্যার বলবেন না, কারণ আমি আর এখন চাকরি করি না। সো স্যার বলার কোনো মানে হয় না। আর আমি আমার পরিচয় গোপন করে আছি, তাই আপনি দয়া করে আমার নাম ধরে ডাকবেন। কিন্তু স্যার, এটা কেমন দেখায় না? আমি পারবো না আপনার নাম ধরে ডাকতে। দেখুন রফিক সাহেব, আমার নাম না ধরে ডাকলে অনেকে সন্দেহ করবে। আজকে দরা খেতে খেতে বেঁচে গেছি। আমি চাই না আমার মিশন সাকসেস না হওয়া পর্যন্ত আমার পরিচয় কেউ জানুক। ওকে, ঠিক আছে স্যার। চলুন তাহলে 1 কাপ কফি খাই, আর খেতে খেতে আপনার জীবনের বাকি গল্পটা শুনি। চলুন। এই বলে শামীম আর প্রফেসর স্যার চলে যায় ক্যান্টিনের কফি শপে। সেখানে গিয়ে দুজনে ব্ল্যাক কফি অর্ডার করে তারপর ওয়েটার কফি এনে দেয়। তারা দুজন কফি খাচ্ছে। কফি খেতে খেতে প্রফেসর সাহেব জিজ্ঞেস করে ওঠেন, স্যার, বর্তমানে আপনি কোথায় আছেন? আর সোনালিকার বাড়িতে ড্রাইভিংয়ের কাজ করছেন। আপনি চাইলে তো আপনার যে কোনো চাকরি হয়ে যেত। এর কারণটা কিসের জানতে পারি? মিস্টার রফিক সাহেব, আপনি তো জানেনই আমি অপরাধীদের ধরি আমার স্টাইলে, কিন্তু তাদের আমি মারি তাদের স্টাইলে। আর ডিআইজি সাহেবের বাড়িতে চাকরি করার উদ্দেশ্যটা হচ্ছে খুবই সিম্পল। শহরে আজকাল যে মার্ডারগুলো হচ্ছে সেগুলো তো নিশ্চয়ই আপনি জানেন যে কে করেছে। সো পরবর্তীতে যেন বিপদে না পড়তে হয়, তাই ডিআইজি সাহেবের বাড়িতে চাকরি করা। কেননা শহরের সবকটা খুনের কেস ডিআইজি সাহেবের হাতে এসে পড়েছে। আর আমি জানি ডিআইজি সাহেব আমাকে অনেক বিশ্বাস করে। শহরে কি হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে বলবে, আর আমিও সতর্ক হয়ে যেতে পারবো। ডিআইজি সাহেবের বাড়িতে চাকরিটা পেতে অনেক খাটকর পুরাতে হয়েছে আমাকে। এই জন্য স্যার আমাদের ডিপার্টমেন্টের সবাই আপনাকে ভালোবাসতো, আর আপনাকে সবাই ভালোবেসে ডাকতো ইন্টেলিজেন্ট বাবু। তা আপনি বর্তমানে কোথায় আছেন? এই শহরে পরিবারের সবাই ভালো আছে? বর্তমানে আপনার পরিবারে কে কে আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ পরিবারের সবাই আছে। চাকরি ছেড়ে দেওয়ার পর কয়েকটা মাস কষ্ট হয়েছে, কিন্তু স্কুলের শিক্ষকতা পাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি স্যার। তাই? আচ্ছা রফিক সাহেব, আমি তাহলে আজকে উঠি। অনেক তো কথা হলো। আর আমার পরিচয়টা একটু গোপন রাখবেন, কেউ যেন জানতে না পারে। জি স্যার, ঠিক আছে। মাঝে মধ্যে দেখা করিয়েন, কোনো প্রয়োজন হলে অবশ্যই জানাবেন। আপনার জন্য জীবন দিতে এই বান্দা হাজির। শামীম আর কোনো কিছু না বলে আজকে একটা হাসি দিয়ে চলে যায় আবার গাড়ির কাছে। দেখতে দেখতে সময় পেরিয়ে যায়। কলেজ ছুটি দিয়ে দিয়েছে। একে একে সকল শিক্ষক শিক্ষার্থী মহোদয় তার নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে সোনালিকাও তার বান্ধবীরা এসে হাজির হয় শামীমের সামনে। সোনালিকা শামীমের কাছে আসতেই বলে ওঠে, আই শোন, দ্রুত গাড়ি চালিয়ে বাড়িতে চল, তোর আজ খবর আছে। আর যদি একটাও প্রশ্ন করেছিস না, তাহলে তোকে লাথি মেরে চাকরি থেকে বের করে দেবো। তাই কোনো কথা না বলে সোজা গাড়ি চালিয়ে বাসায় চল। শামীম আর কোনো কথা না বলে সোনালিকার এরকম ভয়ঙ্কর রাগ দেখে চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ে। তারা ড্রাইভিং সিটে আশা ও সোনালিকা গাড়িতেও চড়ে বসে। আশা যখন সামনে গিয়ে বসতে যাবে তখনই সোনালিকা আশাকে সামনে থেকে টেনে পেছনে নিয়ে আসে। এখন গাড়ি চলছে তার আপন গতিতে। কিছু পথ এসে আশাকে নামিয়ে দেয় তার বাড়ির সামনে। শামীম ও সোনালিকা চলে যায় তাদের নিজ গন্তব্যে। বাড়িতে আসতে না আসতেই সোনালিকা সামনের উদ্দেশ্যে কর্কশ গলায় বলে ওঠে, আই শোন, বাবা আজকে রাতে নাও ফিরতে পারে, তাই এখন গিয়ে আমাদের দুজনের জন্য বিরিয়ানির প্যাকেট নিয়ে আয়। আর হ্যাঁ, আমার সাথেই থাকতে হবে, বাবা বলে দিয়েছে। কিন্তু ম্যাম, আমি তো থাকতে পারবো না। আমাকে বাসায় ফিরতে হবে রাতে, কারণ বাড়িতে আমার বোন একাই আছে। শোনো চান্দু, আমি অত কথা জানি না, বাবা তোকে থাকতে বলেছে, এটাই ফাইনাল কথা। আর তুই তোর বোনের যে কোনো একজন বান্ধবীকে তোর বোনের সাথে আজকে থাকতে বল, কাল সকালে না হয় চলে যাবি। কিন্তু ম্যাম, দেখ, তোর চাকরি করার যদি ইচ্ছে থাকে তাহলে আর কোনো কথা নেই, অনলি বিরিয়ানি দুজনের জন্য। শামীম আর কোনো কিছু না বলে যেতে যেতে গালি দিয়ে বলে ওঠে, দৌড়বাল, এত প্যারা আর ভালো লাগে না। কবে যে এই প্যারা থেকে বাঁচবো সে একমাত্র উপরওয়ালাই জানে। এসব গালি দিতে দিতে শামীম চলে আসে একটা রেস্টুরেন্টে। সেখান থেকে বিরিয়ানির 2 প্যাকেট কিনে নিয়ে চলে আসে আবার বাড়িতে। অতঃপর কলিং বেল বাজতেই ভেতর থেকে সোনালিকা দরজা খুলে দেয়। শামীম ও ভেতরে প্রবেশ করে, তারপর প্যাকেট 2টা সোনালিকার হাতে দিয়ে দেয়। অতঃপর শামীম যখনই চলে আসতে যাবে ঠিক তখনই পেছন থেকে সোনালিকা বলে ওঠে, এই যে হিরো, কোথায় যাচ্ছেন? খাবেন না? খেয়ে দিয়ে কই যাবো? যাও, রাতে এই বাড়িতে থাকতে হবে। রাতে আমার একা ভীষণ ভয় হয়। না, আমি খাবো না, আপনি খেয়ে নিন। আর আমি বাইরে আছি, কোনো কিছু লাগলে বললেন। কি, তোর এত বড় সাহস? তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোকে খেয়ে যেতে বলেছি, মানে খেয়ে যাবি। আর তুই না খেয়ে কিনা আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি আব্বুকে বলে। শামীম ডিআইজি সাহেবের নাম শুনেই সেখানে থমকে যায়। অতঃপর গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলে এসে বসে পড়ে।
তারপর সোনালিকা খাবার বেড়ে দেয়। দুজনে খাবার খেয়ে শামীম বাইরে চলে যায়, আর সোনালিকা তার নিজ রুমে। অন্যদিকে শামীম বাইরে এসে তার বোনের নম্বরে ফোন করে বলে ওঠে, হ্যালো আপু, কেমন আছিস? শোন না, তোকে একটা কথা বলার জন্য ফোন করলাম। ভালো। আর তুই কেমন আছিস? কি এমন বলবি যেটা ফোন করে বলতে হচ্ছে? আসলে আপু, আমি যেখানে জব করি সে মালিকের একটা সমস্যা হয়েছে, তাই দিন আজকে তার বাসায় আমাকে থাকতে বলেছে। তাই তোকে ফোন করলাম যাতে তুই চিন্তা না করিস। আর শোন, আমি মিন্টুকে বলে দিয়েছি সে আজকে আমাদের বাড়িতে থাকবে তোর দেখাশোনা করার জন্য। কোনো কিছু সমস্যা হলে তুই তাকে বলবি। কিন্তু ওকে, ঠিক আছে। আর হ্যাঁ, তুই কিন্তু সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখিস ভাই। আপু। এ বলে শামীম ফোন কেটে দেয়। অন্যদিকে শামীম মিন্টুকে ফোন করে বলে ওঠে, হ্যালো মিন্টু, শোন, তোকে আজকে আমাদের বাড়িতে থাকতে হবে। আপু বাড়িতে একাই আছে। আরে ভাই, তোর বাড়িতে থাকবো আমি, কিন্তু কেন? তুই কই থাকবি? আর বলিস না ভাই, একটা প্যারায় আছে। তুই দ্রুত বাসায় গিয়ে আমার বোনের দেখাশোনা করিস। তুই জানিস তো আমার বোন বেশি কথা বলে না। আর আমি একটা কাজের জন্য আজকে রাতে বাসায় যেতে পারবো না, তাই আপুর দেখাশোনা করার জন্য তোকে সিলেক্ট করলাম। একটু খেয়াল রাখিস বন্ধু। ওকে, ঠিক আছে বন্ধু, তুই চিন্তা করিস না, আমি ইরা আপুর খেয়াল রাখবো। মন দিয়ে কাজ করো, আর হ্যাঁ, নিজের দিকে খেয়াল রাখবে কিন্তু। অতঃপর দুজনেই দুজনের কথোপকথন শেষ করে যে যার নিজ গন্তব্যে আবার বেরিয়ে পড়ে। স্বামী বাগানের একপাশে সবজি চাষ করেছে, তারই পরিচর্যা করতে লেগেছে। সবজিটা দেখতে বেশ সুন্দর হয়েছে। চলুন তাহলে আপনাদের জানিয়ে আসি সে অতীতে কি ঘটেছিল তাদের জীবনে, যাদের জন্য আজকে তাদের জীবনগুলো এত ছন্নছাড়া। শামীম ইরা আপন দুই ভাই বোন। ইরা 1 বছরের বড় আর শামীম ছোট। শামীমের খুব ইচ্ছে সে বড় হয়ে এ জেলার এসিপি হবে, তাই এসিপি হওয়ার সংগ্রামে লেগে পড়ে উঠেছে। নিজেকে তৈরি করতে তার বেশ কষ্ট হচ্ছে। ফারুক হোসেনের ছেলে মেয়ে হচ্ছে শামীম ও ইরা। ফারুক হোসেন ছোটোখাটো একটা ব্যবসা করেন, মা গৃহিণী, বেশ সুখেই তার দিনকাল কাটছে। দেখতে দেখতে প্রায় এরা পড়ালেখা শেষ করে এদিকে শামীমও স্টাডির পাশাপাশি বিভিন্ন অনলাইনে আবেদন করেছে চাকরির জন্য। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে শামীমেরও লেখাপড়া শেষ হয়। একদিন শামীম একটা কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে আবেদন করে পুলিশ সুপার এসিপি পদে। ভাগ্যক্রমে সে সিলেক্ট হয়ে যায়। তাকে ভাইবার জন্য ডাকা হয়, সেও চলে যায় ভাইবা দেওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে সকল ফর্মালিটিস পূরণ করে। দেখতে দেখতে তাকে জানানো হয় তার চাকরি হয়ে গেছে, তাই জয়নিং কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তার আগে তাকে ট্রেনিং নিতে হবে। চাকরি পাওয়ার খুশিতে উড়াধুরা নাচতে নাচতে চলে আসে বাড়িতে এসে চাকরি পাওয়ার খবরটা সবার সাথে শেয়ার করে। ছেলে চাকরি পেয়েছে বলে ফারুক হোসেন পুরো মহল্লাবাসীকে মিষ্টি খাওয়ান। ইরাও খুব খুশি ছোট ভাই চাকরি পেয়েছে বলে। অন্যদিকে ইরাও একটা জব পেয়ে যায়। ইউনিভার্সিটির সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগ পেয়েছে ইরা। কিছুদিনের মধ্যে শামীমকে ট্রেনিংয়ের জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েক মাস ট্রেনিং নিয়ে চলে আসে বাড়িতে। ছেলে ট্রেনিং নিয়ে বাড়িতে এসেছে, সবাই বেশ খুশি। মহল্লাবাসীও বেশ খুশি যে তাদের এলাকার একজন ছেলে এসিপি পদে জয়েন হয়েছে। এ শহরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে পুরো মহল্লাবাসীর। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে শামীম চাকরিতে জয়েন করে। চাকরির দিনকাল বেশ ভালো যাচ্ছে শামীম ও ইরার। আজ শামীমের চাকরির প্রথম দিন ছিল। ডিউটি শেষ করে শামীম বাড়িতে ফিরে আসে। শামীমকে ফিরতে দেখে ইরা বলে ওঠে, কি রে ভাই, আজকে চাকরির প্রথম দিন তোর কেমন কাটলো? সব ঠিকঠাক আছে তো? আমার ছোট ভাইটা যে এত বড় হয়ে গেছে কোনো দিন টেরই পায়নি। আজকে সে আমাদের শহরের একজন এসিপি। কি যুগ এলো, বড় বোন হয়ে এখন ছোট ভাইকে রাস্তায় দেখলে সালাম দাও। ইয়েস মিস ইরা, চাকরির প্রথম দিন আমার বেশ ভালো কেটেছে। আর অবশ্য হ্যাঁ, রাস্তায় দেখলে সালাম দিতে হবে, নয়তো থানায় নিয়ে গিয়ে উল্টো ঝুলিয়ে দেব। হয়েছে হয়েছে ভাই, তোর সাথে আমি পেরে উঠবো না। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আপু দাঁড়া, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। এই যাবো আর আসবো, মানে 2 মিনিট যাব আর 10 মিনিটে আসবো। পাগল একটা। শামীম চলে যায়। ইরা টেবিলে খাবার সাজাচ্ছে। শামীম ফ্রেশ হয়ে চলে আসে ডাইনিং টেবিলে। তারপর পুরো পরিবার মিলে হইচই আনন্দের সাথে খাবার খেয়ে ঘুমোতে চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও বেশ কিছুদিন। শহরে আজকে প্রায় 4টা মার্ডার হয়েছে, তাই শামীম বেশ চিন্তিত কি করেছে মার্ডারগুলোর কেসের দায়িত্ব এসে পড়েছে শামীমের ঘাড়ে। তাই সে বেশ চিন্তিত, এই প্রথমবার এতগুলো মার্ডারের কেস এসে হাজির হয়েছে তার সামনে। কিভাবে তদন্ত চালাবে কোনো কিছু বুঝতে পারছে না সে। লাশগুলোর এমন অবস্থা হয়েছে যা বলার বাইরে। 4টা মার্ডার করা হয়েছে 4টা মেয়েকে। শামীম এবার লাশগুলোর ভালো করে তদন্ত করে কোনো কিছু না পেয়ে কনস্টেবল রফিক সাহেবের উদ্দেশ্যে বলে ওঠে, মিস্টার রফিক সাহেব, লাশগুলো আপনি ভালো করে ময়নাতদন্তও করুন এবং লাশগুলোকে আমাদের ল্যাবরেটরিতে পাঠিয়ে দেবেন। সেখানে পরীক্ষা করে জানা যাবে কিভাবে মার্ডার করা হয়েছে এই মেয়েগুলোকে। আমি থানায় গেলাম, আপনি লাশগুলোকে পাঠিয়ে দিয়েন।
ওকে স্যার, ঠিক আছে। আমি এখন এই লাশগুলোকে চেক করে পাঠিয়ে দিচ্ছি ল্যাবরেটরিতে। আপনি যান, এদিকটা আমরা সামলে নেব। ওকে ঠিক আছে। এ বলে শামীম চলে যায় থানায় নতুন একটা কেসের জন্য। এদিকে রফিক সাহেব লাশগুলো নিয়ে চলে যায় ফরেন্সিক ল্যাবরেটরিতে, যেখানে লাশগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারা যায় যে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। লাশগুলো পরীক্ষা নিরীক্ষা করছে ডক্টর তিতলি চৌধুরী। কনস্টেবল রফিক সাহেব লাশের পাশে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। ডাক্তার তিতলি চৌধুরী লাশের তদন্ত করে চলেছে, কিন্তু কোনো কিছু বলার নামগন্ধ নেই এই পর্যন্ত। এটা দেখে কনস্টেবল রফিক সাহেব বলে ওঠেন, ম্যাম, আর কতক্ষণ সময় লাগবে? অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি এখনো কোনো কিছু বলছেন না। মিস তিতলি চৌধুরীর কেমন চোখে যেন কনস্টেবল রফিক সাহেবের দিকে তাকালেন। রফিক সাহেব আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। আরও কিছু সময় অতিক্রম করে মিস তিতলি চৌধুরী বলে ওঠেন, দেখুন রফি সাহেব, আপনি এসপি শামীমকে আসতে বলুন। উনি আসলে আমি সব কিছু বলছি। ততক্ষণ আপনি একটু বসুন, আমি আরও কিছু তদন্ত করে নিই। ওকে ম্যাম, ঠিক আছে, আপনি তদন্ত করুন, আমি স্যারকে আসতে বলতেছি। অতঃপর কনস্টেবল রফিক সাহেব ফোন করে এসিপি শামীমের ফোন নম্বরে। ফোন রিসিভ করতেই কনস্টেবল রফিক সাহেব বলে ওঠে, হ্যালো স্যার, আপনি একটু দ্রুত চলে আসুন ফরেন্সিক ল্যাবরেটরিতে। এখানে আপনাকে ডক্টর ডেকেছেন, কি যেন বলবেন বলে। ওকে ঠিক আছে, আপনি ওখানে থাকুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসতেছি। আমি একটা কেসের জন্য বাইরে আছি। ওকে স্যার, ঠিক আছে, আপনি একটু আর্লি আসুন। এই বলে ফোন কেটে দেয় কনস্টেবল রফিক সাহেব। এদিকে ডাক্তার সাহেব একে একে সব কিছু কাজ করে রেখেছে। সকল প্রমাণ তৈরি করা আছে, কিভাবে 4টা মেয়েকে হত্যা করা হয়েছিল এবং কে করেছে। কিছু সময় পেরিয়ে এসিপি শামীম চলে আসে ফরেন্সিক ল্যাবরেটরিতে। কনস্টেবল রফিক সাহেব শামীমকে দেখে বলে ওঠে, স্যার, আপনি এসেছেন? ওই যে ডাক্তার ম্যাম ওইখানে আছে, আসেন স্যার। অতঃপর কনস্টেবল রফিক সাহেব শামীমকে নিয়ে যায় ফরেন্সিক ডক্টর তিতলি চৌধুরীর কাছে। ফরেন্সিক ডক্টর তিতলি চৌধুরী শামীমকে দেখে বলে ওঠে, আরে মিস্টার শামীম জি, আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। এই যে দেখছেন, এই ব্রেসলেটটা আমি এই মেয়ের হাত থেকে পেয়েছি। আর দ্বিতীয় খবর শুনে আপনি আরও অবাক হবেন। যে 4জন মেয়েকে ধর্ষণ করে মারা হয়েছে, প্রায় 2 থেকে 3 জন ছেলে ছিল। তাদের সাথে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে, কেননা তাদের শরীরে বিভিন্ন হাতের নখের ছাপ পাওয়া গেছে। এবং আপনি শুনে আরও অবাক হবেন যে তাদের মধ্যে 2 জন হচ্ছে একজন মেয়ের ছেলে, আর একজন হচ্ছে প্রভাবশালী কোনো বড়লোকের ছেলে হবে হয়তো। ছেলেগুলো মনে হয় মাতাল ছিল। তারা মেয়েগুলোর সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করেছে যে মেয়েগুলোর লজ্জাস্থান পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, এবং সেই মেয়েগুলো তাদের এরকম আচরণ সহ্য করতে না পেরে মারা যায়। মেয়েদের সাথে এমন কিছু খারাপ করা হয়েছে যেটা তারা সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। আইসি মেয়রের ছেলে এর সাথে জড়িত আছে। থ্যাংক ইউ ম্যাম, এত কিছু তথ্য দেওয়ার জন্য। আপনি আরও কিছু জানতে পারলে আমাকে জানাবেন। আর ব্রেসলেট এবং বাকি রিপোর্টগুলো আমি আমার সাথে নিয়ে গেলাম তদন্তের জন্য। শিওর স্যার, আপনাদের সহযোগিতা করার জন্যই তো আমরা। আর কোনো কিছু হেল্প লাগলেই আমাকে বলবেন। অতঃপর শামীম ও কনস্টেবল রফিক সাহেব ও থানার আরও কিছু কনস্টেবল সাথে করে নিয়ে চলে আসে মেয়রের বাড়িতে। মেয়র শামীমকে দেখে বলে ওঠে, আরে মিস্টার এসিপি শামীম যে, কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলুন। স্যার, আপনি তো জানেন এই শামীম কারণ ছাড়া কোথাও পা রাখে না। নিশ্চয়ই কারণ আছে বলে এসেছি। আপনার ছেলের বিরুদ্ধে যথাযথ প্রমাণ আছে আমাদের কাছে। আপনার ছেলেকে আমরা গ্রেফতার করতে এসেছি। মানে তুমি জানো তুমি কার ছেলের নামে কি বলেছো? এতে তোমার পরিণাম কি হতে পারে সেটা তুমি ভেবে দেখেছো? শহরে 4টা মেয়েকে মার্ডার করা হয়েছে এবং মেয়েগুলোকে রেপ করা হয়েছে, এবং সেখানে জড়িত আছে আপনার ছেলে। সো আইনের কাছে যদি আপনি বাধা দিতে আসেন তাহলে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। তাই আইনের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করুন, এতে আপনারই মঙ্গল। রফিক সাহেব, এই নেমুক হারামের বাচ্চাটাকে তুলে নিয়ে আসো গাড়িতে। এরপর স্বামী মেয়রের ছেলেকে গ্রেফতার করে নিয়ে আসে থানায়। থানায় এনে মেয়রের ছেলেকে অনেক মারধর করে। জানতে পারে যে সেদিন তারা 4 জন ছিল, তার 3 বন্ধু আর একজন বিজনেসম্যানের ছেলে। আরও কিছু 3rd ডিগ্রি দেওয়ার ফলে মেয়রের ছেলে মা সহ্য করতে না পেরে বলে ওঠে, স্যার প্লিজ আর মারবেন না, আমি বলছি সেদিন আমরা 4 জন ছিলাম। রাতে 4 জন মিলে গাড়ি থেকে নেমে রাস্তায় ড্রিঙ্কস করছিলাম। তখন অনুমানিক 10টা কিংবা 11টা বাজবে। তখন ওই 4টা মেয়ে ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। মদ খেয়ে মাতাল হওয়ার কারণে আমরা কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আর মেয়েগুলো দেখতে ছিল ঝাক্কাস, হেভি টেস্ট ছিল মাইরি। কি বলবো স্যার, তাদের সাথে রাত কাটিয়ে যা শান্তি পাইছি না বলার বাহিরে।
এ কথা শুনে শামীমও কিছু কনস্টেবল মিলে প্যান্টের বেল দিয়ে আরও কয়েক ঘা লাগিয়ে দেয় মেয়রের ছেলের শরীরে। মার খেয়ে মেয়রের ছেলে আবার বলতে শুরু করে। তারপর আমরা দেখি যে 4টি মেয়ে আমাদেরও ভালো লেগে যায়। তারপর আমরা 4জনকে জোরপূর্বকভাবে ধরে নিয়ে গিয়ে রাস্তার সাইডে তাদের সাথে জোরপূর্বক কাজ করতে থাকি। তারা চিল্লাপাল্লা করতে গেলে তাদের হাত পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে রাখি। তারপর যার যেটাকে পছন্দ হয় তাকে আমরা নিজেদের মতো করে ভোগ করে আবার পাল্টাপাল্টি করে তাদের সাথে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করি। এক পর্যায়ে আমরা 4জন মিলে দেখি সেই মেয়েগুলো আর নড়াচড়া করছে না, তবুও আমরা তাদের সাথে জোরপূর্বকভাবে ওইসব করতে থাকি। যখন আমরা ক্লান্ত হয়ে পড়ে যাই তখন তাদের উপর শুয়ে থাকি। তার কয়েক ঘন্টা পর হুঁশ ফিরলেই আমরা দেখি যে আমরা কি কাজ করেছি। তারপর আমরা ভয়ে সেখান থেকে পালিয়ে আসি। প্লিজ স্যার, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, এরকম আর করব না। এই কথা শুনে শামীম শুভ মুখে আরও কয়েকটা লাথি মারে এবং সবাইকে পারমিশন দিয়ে দেয় তাকে উল্টো ঝুলিয়ে যেন গরুর মতো পেটা হয়। কিছুক্ষণ পর মেয়র চলে আসে ব্যাগ ভর্তি টাকা ও কয়েকটা উকিল নিয়ে। মেয়রকে দেখে শামীম বলে ওঠে, আরে মেয়র সাহেব যে, আসুন আসুন বসুন। তো বলুন, চা খাবেন না কফি? আর আপনার জন্য কি করতে পারি বলুন। তোকে তেমন কিছু করতে হবে না, শুধু আমার ছেলেকে ছেড়ে দে। বিনিময়ে এখানে 50 লক্ষ টাকা আছে, পুরোটাই তোর। আরও চাইলে তুই আরও পাবি, তবু আমার ছেলেকে তুই ছেড়ে দে। আপনিও তো জানেন না আপনি কার সাথে কথা বলছেন। টাকা দেওয়ার অপরাধে আপনাকেও জেলের ভিতরে ঢুকে দিতে পারি। তাই চুপচাপ কোনো কথা না বলে আমার থানা থেকে বেরিয়ে যান, যদি নিজের ভালো চান তো। আরে ভাই এসিপি, তো রেগে যাচ্ছিস কেন? তুই চাইলে তোকে আরও বেশি টাকা বাড়িয়ে দেবো, শুধু কেসটা তুই আমার মতো করে সাজা। তোকে বলছি তো, বাচ্চা ছেলে একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুই এভাবে মারবি? স্টপ। তুই এখানে যত কথা বলবি তোর ছেলের শরীরে তত বেল্টের আঘাত পড়বে। তাই নিজের ভালো চাস তো এখান থেকে মানে কেটে পড়, নয়তো নিজের ছেলের এমন অবস্থা করব যে ছেলের এরকম মার খাওয়ার অবস্থা থেকে নিজেই কান্না করে ফেলবি। কাজটা তুই ভালো করলি না এসিপি, এর দাম তোকে চুকাতেই হবে। এ বলে মেয়র সাহেব সেখান থেকে চলে যায়, শাসিয়ে যায় শামীমকে। শামীম শুভর বয়ান অনুযায়ী সেই বাকি 3জনকে ধরে আনে। পরের দিন তাদের 4জনকে কোর্টে হাজির করা হয় এবং কোর্টে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে মেয়রের ছেলে এবং বাকি 3জন ছেলেকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত প্রদান করা হয়। এটা শুনে মেয়র এবার স্ট্রোক করে কোর্টে, তারপর মেয়রকে নিয়ে যায় সিটি হসপিটালে আর তার ছেলেকে নিয়ে যায় জেল হাজতখানার ভেতরে। তার ছেলে বর্তমানে আছে পঞ্চগড়ের একটা বিখ্যাত জেলখানায়। এখানে সহজে কোনো আসামি পালাতে পারে না, যাকে ধরে তাকে একেবারে যাবজ্জীবনের জন্য থেকে যেতে হয় এই জেলে। পরের দিন টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম, ইউটিউবে, টিকটকে, ইমোতে যাবতীয় যেসব ইন্টারনেট প্রযুক্তির অনলাইন প্রযুক্তি মানুষের কাছে তথ্য আদান প্রদান করে সেই যাবতীয় সকল চ্যানেলে দেখাচ্ছে এই একটাই খবর: মেয়রের ছেলে আটকা পড়েছে অপরাধ করার কারণে, সাজা ভোগ করছে জেলখানার ভেতরে। আর অপরাধীদের ধরেছে ইন্সপেক্টর এসিপি শামীম। তাকে নিয়ে সারা শহর জুড়ে হইচই পড়ে গেছে। মেয়রের ছেলেকে গ্রেফতার করেছে ইন্সপেক্টর এসিপি শামীম। শামীমের এরকম সাহসিকতা দেখে তার পুরো পরিবার বেশ মুগ্ধ হয়েছে। আনন্দের সাথে দিনকাল কাটছে তাদের। এদিকে মেয়রের ছেলে জেলে থাকায় মেয়র বেশ ভেঙে পড়েছে। লোকসমাজে রাস্তায় বের হলে মানুষ আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, ওই দেখ খুনির বাপ যাচ্ছে। মেয়রও লজ্জায় মুখ না দেখিয়ে মাথায় ঘোমটা দিয়ে গাড়িতে করে বের হয় শুধুমাত্র লোকসমাজের ভয়। তাই মেয়র এত অপমান সহ্য করতে না পেরে পরিকল্পনা করেছে এর পাল্টা জবাব দিতে হবে শামীমকে। এদিকে শামীমের ঘাড়ে আরেকটা নতুন কেস এসে হাজির হয়েছে। শামীম রাতভর দিন এখন থানায় কাটায়, বাড়িতে আসার নামগন্ধ নেই। বাড়ির মানুষের খোঁজখবর নেওয়ার সময়টুকু পায় না সে। ব্যস্ত হয়ে পড়েছে শহরের যানবাহন, যেসব ময়লা আবর্জনা মানুষদেরকে সাফ করতে। এই নতুন কেসটা দিয়ে শামীম উঠে পড়ে লেগেছে কিভাবে অপরাধীদের খুঁজে বের করবে এবং আইনের আয়ত্তে নিয়ে আসবে। কনস্টেবল রফিক সাহেবকে গোপন সূত্রে পাঠিয়েছিলেন শত্রুদের খবরাখবর আনতে। বেশ কিছুদিন পরে একদিন শামীম অফিসে বসে আছে, তখনই কনস্টেবল রফিক সাহেব এসে বলে ওঠেন, স্যার আমি একটা গোপন সূত্রে খবর এনেছি। আমাদের এই শহর থেকে কিছু অসাধু ব্যবসায়ী স্মাগলিংয়ের ব্যবসা করছে। আপনি আরও শুনে অবাক হবেন যে এর সাথে কিছু নারী ও শিশু এবং আমাদের দেশ থেকে অসংখ্য দেশীয় মুদ্রা পাচার করা হবে। তবে কখন আর কোথায় হবে সেটা এখনও জানতে পারিনি। হোয়াট? আমার শহর থেকে শিশু পাচার ও নারী পাচার হবে? তোমার যত পুলিশ ফোর্স লাগে নিয়ে যাও, আর দ্রুত খবর নিয়ে আসো কোথায় এবং কোন সময় তারা এই অপকর্ম কাজগুলো করবে, অ্যান্ড এনি কস্ট। এই বলে শামীম বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। এখন রাস্তাঘাটে শামীমকে দেখলে অপরাধীরা গা ঢাকা দেয়। রাস্তাঘাটে যারা ইফটিজিং করতো তারা শামীমকে দেখলেই ভয়ে বেপাত্তা হয়ে যায়। শহরে বেশ শামীমের সুনাম ছড়িয়ে গেছে।
বাড়িতে এসে খাওয়া দাওয়া করে পরিবারে মানুষদের সাথে আড্ডা ও সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। দেখতে দেখতে এভাবে আরও কেটে যায় 2 দিন। কনস্টেবল রফিক সাহেব শামীমের কাছে এসে বলতে শুরু করে, স্যার, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি আজ রাতে অসাধু ব্যবসায়ীরা নারী পাচার ও শিশু পাচার করবে পঞ্চগড় রেলওয়ে স্টেশনের সামনে। আর প্রত্যেকটা মেয়েকে টেনে পাচার করা হবে যাতে খুব সহজে ও দ্রুত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। আজকের ভোর 5টার দিকে ট্রেন ছাড়বে। ওকে, ঠিক আছে। যারা চুরিতে আছে তাদেরকে ইমিডিয়েটলি চাকরিতে জয়েন করতে বলো, আর যারা এখনও ডিউটি অবস্থায় আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলো। আর আজকের মিশনের জন্য যত অস্ত্র সামগ্রীর জিনিসপত্র লাগে সেগুলো প্রস্তুত করে রাখো। ওকে স্যার, ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এই বলে রফিক সাহেব চলে যায় তার নিজ গন্তব্যে। এদিকে শামীমও পরিকল্পনা করতে লেগে পড়েছে কিভাবে কি করবে। দেখতে দেখতে সন্ধে পেরিয়ে রাত হয়, রাত পেরিয়ে ভোর হয়। এখন ভোর 4টা বাজে। পুরো রেল স্টেশন ঘিরে ফেলা হয়েছে পুলিশ দিয়ে। একদম মন মাতিয়ে রেখেছে শামীম। না কেউ ঢুকতে পারবে, না কেউ বের হতে পারবে। হঠাৎ ট্রেনের বগি থেকে কারো কথোপকথনের আওয়াজ শুনতে পায় শামীম তার দলবল। ভেতরে গিয়ে দেখতে পায় জোরপূর্বকভাবে কিছু মেয়ে ও শিশুকে জোরপূর্বকভাবে ট্রেনের অন্য বগিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে শামীম তাদেরকে থামাতে বললেই লেগে যায় তাদের মধ্যে এক সংঘর্ষ। শুরু হয়ে যায় গোলাগুলি। বেশ এভাবে কেটে যায় কিছু সময়। একে একে অসাধু ব্যবসায়ীদের ছেলেপেলেগুলো মাটিতে লুটিয়ে পড়ে, সবাইকে খতম করে দেয় গুলি করে। যারা বেঁচে ছিল তাদের থেকে জবানবন্দি নিয়ে তাদেরকে শ্যুট করে মেরে ফেলে শামীম। পরের দিন সকালে এ খবরটা ছড়িয়ে পড়ে বিভিন্ন পত্রিকার খবরের কাগজে, বিভিন্ন টেলিভিশনের পর্দায়, ইউটিউবে। শামীমের এরকম সাহসিকতা দেখে তার পরিবারের সবাই মুগ্ধ। দেশবাসীও তাকে জয়ধ্বনি শোনাচ্ছে। বেশ সুখেই চলেছে শামীমের সংসার, শামীমের দিনকাল। উপর থেকে চিঠি এসেছে, শামীমকে কিছুদিনের মধ্যে প্রমোশন দেওয়া হবে। এটা শুনে তো শামীমের বোন ইরা যেন হাতে চাঁদ পেয়েছে এমন তার অবস্থা। এদিকে শামীমের এরকম চারদিকে সুনাম শুনে শহরের মেয়র বেশ উত্তেজিত হয়ে আছে। কি করে শাস্তি দেবে ও এর উচিত জবাব দেবে শামীমকে। পরিকল্পনা করতে লেগে পড়েছে মেয়র। অনেক পরিকল্পনা করে তার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই সে তার কিছু সঙ্গপাঙ্গকে ডেকে বলে ওঠে, এই ঝন্টু মন্টু টনু বনু চিকন মিকন কই গেলি রে বেটা, গেলি কোথায়? আমায় বাঁচা, আমি আর নিতে পারছি না। ওই হালার পথে এসিপি শামীম আমার রাতের ঘুম হারাম করে দিছে। ওই এসিপি শামীমরে যতক্ষণ আমি পৃথিবী থেকে এক কিকে আউট করতে পারছি ততক্ষণ অবধি আমার চোখে ঘুম নাই রে মামা, ঘুম নাই। তোরা দ্রুত খোঁজ খবর লাগা, ওর পরিবারকে আছে, সুযোগ পাইলে তুই আনবি। আর তারে নিয়ে আর রঙ্গ খেলা করবো আমি। এখন তোরা আমার চোখের সামনে থেকে যা, না হলে কারে কি করবো আমি নিজেই জানি না। মেয়রের মুখে এরকম হুঙ্কার শুনে তার দলের ছেলেপেলেগুলো তার সামনে থেকে চলে যায়, বেরিয়ে পড়ে শামীমের পরিবারের খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে। এভাবে দেখতে দেখতে পার হয়ে যায় বেশ কিছুদিন। অনেক খোঁজাখুঁজির পর মেয়রের ছেলেপেলেগুলো জানতে পেরেছে যে এসিপি শামীমের বড় বোন একজন ভার্সিটির সহকারী অধ্যাপক। বেশ কিছুদিন ধরে ফলো করছে ইরাকে মেয়রের লোকেরা। একদিন কলেজ শেষ করে ইরা বাসায় ফিরছে, পেছন থেকে হঠাৎ করে এক কালো রঙের একটা গাড়িতে জোরপূর্বকভাবে তুলে নিয়ে যায় ইরাকে। দেখতে দেখতে বিকেল 5টা বেজে যায়, বিকেল পেরিয়ে রাত 10টা বেজে যায়। এদিকে মেয়ে এখনও ফেরেনি দেখে ফারুক সাহেব ও তার স্ত্রী বেশ দুশ্চিন্তায় আছে। রাত 10টায় যখন শামীম ফিরে আসে তখন ফারুক হোসেন সবটা একে একে খুলে বলে শামীমকে। শামীম তার বোনকে এখনও বাসায় ফিরতে না দেখে বেশ চিন্তায় পড়ে যায়, কেননা শামীমের তো আর শত্রুর অভাব নেই। শামীম আর কোনো কিছু না ভেবে থানা থেকে 2টা পুলিশ কনস্টেবল ফোর্স নিয়ে বেরিয়ে পড়ে সারা শহর খোঁজার উদ্দেশ্যে। এখন রাত বাজে 12টা। পুরো শহর খুঁজে ফেলেছে, কিন্তু তার বোনের টিকিটিরও খোঁজ খবর নেই। এদিকে মেয়রের লোকেরা ইরাকে নিয়ে এসেছে একটা পরিত্যক্ত গোডাউনে, মানে মেয়রের বাড়িতে, যেখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র সেই রুমের ভেতর রাখা হয়। নাম তার স্টোর রুম ও সেল রুমে রেখেছে চেয়ারের সাথে বেঁধে ইরাকে। ইরা এখনও অজ্ঞান অবস্থায় আছে। দেখতে দেখতে রাত 2টা বেজে যায়। ইরাকে খুঁজতে খুঁজতে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছে, তবুও খোঁজ চালিয়ে যাচ্ছে। এইভাবে তাকে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে সকাল হয়, তবুও খুঁজে পায় না শামীম। খালি হাতে বাড়ি ফিরে আসে শামীম। শামীমকে খালি হাতে ফিরতে দেখে তার বাবা মা আরও ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। হই হই রই রই কাণ্ড লেগে গেছে তাদের এলাকাতে। পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন যে যার মতো কুনিন্দা করতে শুরু করে দিয়েছে ইরার নামে। এভাবে কেটে যায় আর 2 দিন, কিন্তু কোনো হদিশ পাচ্ছে না শামীম তার বোনের। শামীম প্রায় 33টা পুলিশ ফৌজ বাহিনী লাগিয়ে দিয়েছে সারা শহরে তার বোনকে খুঁজে বের করার জন্য, কিন্তু তবুও তার বোনের কোনো হদিশ মেলাতে পারছে না সে। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও 2 দিন। অন্যদিকে মেয়র প্রতিশোধ নেওয়ার মিশন। আজকে তার ছেলেপেলেদের জানিয়ে দিয়েছে যেন সবাই মিলে এসিপি শামীমের বোনকে রেপ করে। তাই মেয়রের কথা মতো সবাই সিদ্ধান্ত নিয়েছে আজকে ইরাকে ভোগ করবে। তাই সবাই ঝাঁপিয়ে পড়েছে ইরার উপরে, উলঙ্গ করে বসিয়ে রেখেছে ইরাকে। ইরা শুধু কেঁদেই চলেছে।
যখনই সবাই ঝাঁপিয়ে পড়তে যাবে ইরার শরীরের উপরে, ঠিক তখনই মেয়র ফোন করে কাল্লু নামের এক লোকের ফোনে আর বলে দেয় তারা যেন ইরার গায়ে হাত না দেয়। মেয়র নিজে এসে তৃপ্তি অনুভব করবে। ইরাকে বিছানায় নিয়ে গিয়ে সাথে বলে দেয় তাকে যেন বধূ বেশে বাসর ঘরের মতো সাজিয়ে দেয় তার রুমটাকে। মেয়রের কথা মতো তার দলের লোকেরা একটা মহিলাকে দাঁড় করায়। ইরাকে বধূ বেশে সাজিয়ে সে বাসর ঘরে বসিয়ে রাখে। অন্যদিকে কমিশনার সাহেব ফোন করেছে শামীমকে তার অফিসে যাওয়ার জন্য। তাই শামীম আর দেরি না করে কনস্টেবল রফিক সাহেবকে নিয়ে বেরিয়ে পড়ে কমিশনারের অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায়। কমিশনার শামীমকে দেখে বলে ওঠে, কংগ্রেচুলেশন শামীম, তোমার প্রতিভা ও যোগ্যতার কারণে তোমাকে আমরা প্রমোশন দিচ্ছি। আরে নাও, এখানে কিছু ফাইল আছে, এগুলো হচ্ছে শহরের মেয়রের পুরো ডিটেলস। যত তাড়াতাড়ি সম্ভব তুমি প্রমাণ সমেত ওই নামখারাম মেয়রকে ধরে আমাদের আইনের আয়ত্তে নিয়ে আসবে। থ্যাংক ইউ স্যার, আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি তাড়াতাড়ি এই মিশনটাকে শেষ করতে পারি। তোমার সাথে আমাদের ফুল সাপোর্ট থাকবে, তোমার যা যা লাগে তুমি তাই করবে। ওকে স্যার, ঠিক আছে। এই বলে আবার বেরিয়ে পড়ে শামীম কমিশনারের অফিস থেকে। বের হয়ে শামীমের ফোনে একটা ওটিপি আছে। সে ওটিপিতে লেখা আছে শামীমের বোনকে কিডন্যাপ করেছে ওই মেয়র, সাথে আজকে ইরার সাথে খারাপ কিছু করবে বলে লেখা আছে ওই ওটিপিতে। শামীম ওই মেসেজটা দেখে পুরো মাথা গরম হয়ে যায়। আর দেরি না করে দ্রুত শামীম তার পুলিশ ফোর্স বাহিনী নিয়ে চলে যায় মেয়রের সেই বাড়িতে। সেখানে দেখতে পায় অসংখ্য ছেলেপেলে। পুলিশ আর সন্ত্রাসী লেগে যায় তাদের মধ্যে এক বিরাট হানাহানির পরে লেগে যায় সংঘর্ষ। তারপর শুরু হয় মারপিট। এভাবে কেটে যায় বেশ কিছু সময়। এদিকে মেয়র ইরার সাথে জোরপূর্বকভাবে নিজের চাহিদা মেটানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কিছুতেই পেরে উঠতে পারছে না ইরার সাথে। হঠাৎ করে কাল্লু নামের সে ছেলেটা দৌড়ে এসে বলে ওঠে, বাইরে গোলাগুলি হচ্ছে বস, আপনি এখান থেকে পালিয়ে যান। কালুর মুখে এরকম কথা শুনে মেয়র ভয়ে ছাদের উপরে ল্যান্ড করা হেলিকপ্টার করে পাড়ি জমায় অন্য দেশে। শামীম ও তার পুলিশ বাহিনী একে করে সবাইকে খতম করে ভেতরে এসে দেখতে পায় ইরা সেন্সলেস অবস্থায় পড়ে আছে। ও হ্যাঁ, মিন্টু একজন পুলিশ অফিসার। শামীম মিন্টুকে তার বোনকে নিয়ে হসপিটালে যেতে বলে। মিন্টুও ইরাকে কোলে করে নিয়ে হসপিটালে চলে যায়। এদিকে শামীম সবাইকে নির্মমভাবে হত্যা করে। পুরো বাড়ি খুঁজে মেয়রকে পায় না সে। অতঃপর কাল্লু নামের সে লোকটার কাছে জানতে পারে সে পালিয়ে গেছে এই দেশ থেকে। এটা শুনে কাল্লু নামের লোকটার মুখে পুরো 6টা বুলেট ভরে দেয়। অতঃপর শামীম সেখান থেকে চলে আসে হসপিটালে এসে জানতে পারে তার বোনকে গত 7 দিন ধরে রেপ করা হয়েছে, তা অনেকজন মিলে। এটা শুনে সবাই হতবাক। শামীমের মা বাবা তো কান্নায় ভেঙে পড়েছে। এরা কোনো কিছুই বলছে না। আসলে মেয়র অন্য দেশ থেকে তার লোকের মাধ্যমে টাকা খাইয়ে ডাক্তারকে দিয়ে মিথ্যে কথা বলায় যে তার বোনকে রেপ করা হয়েছে। আসলে কিন্তু এমনটা কোনো কিছুই হয়নি, শুধু সেদিন তার সাথে অসভ্যতামি করেছিল তার দলের ছেলেপেলেগুলো। অতঃপর শামীমের বোনকে নিয়ে তারা বাড়িতে চলে আসে। কারো মুখে কোনো কথা নেই, বাড়িটা যেন শ্মশান ঘাট হয়ে গেছে। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাত যখন গভীর, তখন শামীমের বাবা মা লোক সমাজের ভয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করে। পরের দিন সকালে বাবা মা এখনও উঠছে না দেখে শামীম তাদের ঘরে গিয়ে দেখে একেবারে হতবাক। মুহূর্তের মধ্যে খবরটা সারা মহল্লায় ছড়িয়ে পড়ে। আমাদের সমাজের মানুষগুলো তো এমন হয়, বিপদের সময় সান্ত্বনা না দিয়ে দেবেই উপহাস। এটাই হলো সমাজ। মানুষ এখনও কোনো কথা বলতে ছাড়ছে না শামীমের পরিবারকে। দেখতে দেখতে তার বাবা মাকে মাটি দিয়ে দাফন করে চলে আসে বাড়িতে। এভাবে কেটে যায় আরও 2 দিন। এই 2 দিনে ইরা ঘর থেকে একটু বের হয়নি। শামীম অনেক ডাকাডাকি করেছে তাকে। পরের দিন শামীম অফিসে যায়। সকল তথ্য ও প্রমাণের ভিত্তিতে মেয়রের ডিটেলস কমিশনারের সামনে রাখে। আর শামীম বলে ওঠে, স্যার, এখানে সকল প্রমাণ আছে। মেয়র এতদিন আমার বোনকে আটকে রেখেছিল এবং শারীরিক নির্যাতন করেছে। আমি মেয়রকে যেখানে পাবো সেখানেই শ্যুট করব। ইটস মাই প্রমিস। শামীমের কথা শুনে কমিশনার এবার চেয়ার থেকে উঠে শামীমের চারদিক ঘুরতে থাকে আর উচ্চ স্বরে হাসতে হাসতে বলে ওঠে, দেখো শামীম, তুমি মেয়রের সাথে পারবে না, কারণ মেয়রের আছে কোটি কোটি টাকা। তোমার সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে, তার জন্য তোমাকে একটা মোটা অঙ্কের বেনিফিট দেওয়া হচ্ছে। যা হয়েছে সেটা ভুলে যাও। এখানে প্রায় 3 কোটি টাকা আছে, এটা সম্পূর্ণ তোমার ও তোমার বোনের। বিনিময়ে তুমি মেয়র ও মেয়রের ছেলেকে ছেড়ে দেবে। এতে তুমিও ভালো থাকবে আর তোমার বোনও। তাছাড়া মেয়র সবাইকে কোটি টাকার উপর দিয়ে কিনে রেখেছে। আমার মনে হয় না যে তুমি তাদের সাথে পারবে। তুমি হয়তো জানো না, নিজের বোনকে খোঁজার সময় তুমি এই এদিককার খোঁজখবর কোনো কিছুই রাখোনি।
মেয়র হাইকোর্টে প্রায় $15 কোটি দিয়ে তার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে এই দেশ থেকে। এখন তুমি বলো কি করবে? না পারবে না মেয়রকে ধরতে, আর না পারবে তাকে মারতে। তার চেয়েও তোমার ভালো হবে এই টাকাটা নিয়ে এসব ছেড়ে ট্রান্সফার হয়ে যাও। এটা শুনে দাঁড়িয়ে থাকা কনস্টেবল রফিক সাহেব ও শামীম বসা থেকে উঠে দাঁড়ায়। শামীম আর কোনো কথা না বলে পরনে থাকা আইনের পোশাকগুলো একে একে খুলে জমা দেয় কমিশনারের অফিসে। তার দেখা দেখি কনস্টেবল রফিক সাহেব ও মিন্টু খুলে জমা দিয়ে দেয় তাদের পোশাক। আরও বেশ কিছু সৎ কনস্টেবল, পুলিশ অফিসারও সব কিছু জমা দিয়ে শামীম হাসতে হাসতে বলে ওঠে, স্যার, আমার এমন কোনো চাকরি দরকার নেই যেটার মূল্য নেই। আপনার চাকরি আপনার কাছে রাখুন। যেখানে একজন সরকারি লোক হয়েও অবৈধ টাকার কাছে হেরে যেতে হয়, সেখানে সরকারি চাকরি করার থেকে না করা এটাই বেশি ভালো। আমি একজন পুলিশ অফিসার হয়েও আমার বোনের ন্যায় বিচার পাইনি। এখন আমি একজন ভাই হয়ে সেই ন্যায় বিচারটা আমার বোনকে পাইয়ে দেবো। পাইলে আটকে দেখান, শ্মশান ঘাট লাগিয়ে দেবো পুরো বাংলাদেশকে, কাঁপিয়ে দেব এই দেশবাসীকে, দেখিয়ে দেব দর্শিতা বোনের ভাইয়ের প্রতিশোধ। শামীমের দেখা দেখি কনস্টেবল রফিক সাহেবও কিছু পুলিশ কনস্টেবল তাদের পরনে থাকা আইনের পোশাক খুলে ছুঁড়ে মারে কমিশনারের মুখে, আর সেখান থেকে চলে আসে শামীমরা। এই ছিল অতীতের কাহিনী। সেখান থেকে শামীম প্রতিশোধ নেওয়ার কারণে একে একে সবাইকে খুঁজে তার বোনের ঘটে যাওয়া ঘটনার সাথে যাদের লিঙ্ক পাচ্ছে তাদের প্রত্যেককে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। সেদিনের পর শামীমকে আর কেউ খুঁজে পায়নি। কনস্টেবল রফিক সাহেব অনেক খোঁজাখুঁজি করেছে শামীমকে। শামীমের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু শামীম কাউকে নিজের সাথে জড়ায়নি, কারণ সে নিজেই অন্ধকার জীবনে পা বাড়িয়েছে। ধ্বংস হলে তার নিজের জীবনটাই হবে, সাথে কাউকে নিয়ে যায়নি। তারপর থেকে কনস্টেবল রফিক সাহেব এই ভার্সিটিতে প্রফেসর হিসেবে জয়েন করে, আর শামীম পেশা হিসেবে নিয়ে বেছে নেয় বনের অপরাধীদের শাস্তি দেওয়া। হয়ে ওঠে মাফিয়া। সে যেগুলো মার্ডার করেছে সেই কেসের দায়িত্ব এসে পড়েছে ডিআইজি সাহেবের ঘাড়ে। শামীম এটা জানতে পেরে বুদ্ধি খাটিয়ে খুব সতর্কতার সাথে ডিআইজি সাহেবের বাড়িতে ড্রাইভারের চাকরি বেছে নিয়েছে, যাতে সে সকল প্রকার খবরাখবর পেতে পারে। এখন রাত বাজে 10টা। মিন্টু ইরা ডাইনিং টেবিলে বসে আছে। ইরা নিজের মতো করে খাচ্ছে, আর মিন্টু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। তখনই মিন্টু বলে ওঠে, আপু তুমি খাচ্ছ না কেন? নিজের শরীরের এই হাল কি করেছো দেখেছো? তোমার সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই বলে তুমি নিজেকে রুমবন্দি করে ফেলবে কেন? তোমার উচিত দেখিয়ে দেওয়া এই সমাজকে, নাঙল দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে আজকের এই সমাজের জন্যই তোমার এই অবস্থা। ইরা কোনো কিছু বলছে না, নিজের মতো করে খেয়েই চলেছে। শেষ পর্যন্ত মিন্টু হাল ছেড়ে দিয়ে চুপচাপ খেয়ে যে যার রুমে চলে যায় ঘুমোতে। ও হ্যাঁ, আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি। ইরা মিন্টুকে পছন্দ করতো আগে থেকে, কিন্তু ওই ঘটনার পর থেকে সে কারোর সাথেই কথা বলে না, শুধু একমাত্র শামীম ছাড়া। দেখতে দেখতে রাত গভীর হয়ে যায়। রাত বাজে 2:30। তখনই ডিআইজি সাহেবের বাড়ি থেকে বের হয় শামীম, আর ছাদে দাঁড়িয়ে পায়চারি করছিল সোনালিকা। তখনই সোনালিকার চোখ আটকে যায় তার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ছেলেটির দিকে। মাথায় হুডি পরা, মুখে মাস্ক, পায়ে কেডস, হাতে গ্লাভস, চোখে সানগ্লাস, গুটি গুটি পায়ে বেরিয়ে যাচ্ছে তার বাড়ি থেকে। সোনালিকা ছেলেটাকে দেখে নিচে নামতে যাবে, ঠিক তখনই ছেলেটা একটা দামি কালো রঙের কারে চেপে বসে কই যেন চলে যায় তার নিজ গন্তব্যে। সোনালিকা চিন্তা করতে লেগে যায়, কে ছিল এই ছেলেটা। শামীমকে ডাকতে যেও ডাকতে পারল না সোনালিকা, এই ভেবে যে এত রাতে একটা ছেলেকে ডাকবে কিছু যদি মনে করে, এটা ভেবে। আজকেও নাইট ক্লাবে উড়াধুরা মদ খেয়ে মাতলামো করেছে বেশ কিছু ছেলে মেয়ে। তাকিয়ে আছে তাদের এদিকে একটা আগন্তুক। হ্যাঁ, ওই আগন্তুকটার কেউ না, শামীম। তাকিয়ে আছে 3টা ছেলের দিকে। ছেলেগুলো অসভ্যের মতো 3টা মেয়ের শরীরে হাত দেওয়ার চেষ্টা করছে। মেয়েগুলো বাধা দিলেও তারা সেই বাধা উপেক্ষা করে অসভ্যতা তীব্রতা আরও বাড়িয়ে দেয়। তবুও শামীম নিজের রাগটাকে কন্ট্রোল করে অপেক্ষায় থাকে তার সময়ের গতি যাচ্ছে তার আপন মনে। দেখতে দেখতে রাত 3টা বেজে যায়। শামীমও বেরিয়ে পড়ে তার কাজ হাসিলের উদ্দেশ্যে। রাস্তার মাঝখানে শুয়ে আছে শামীম, আর 3টা ছেলে পায়ে হেঁটে আসে মাতাল অবস্থায়। ছেলেগুলো হাঁটতে হাঁটতে চলে আসে শামীমের কাছে। শামীমও রোডের উপর শুয়ে আছে। 3টা ছেলে শামীমের কাছে আসার সাথে সাথে শামীম কোনো কথা ছাড়াই হাতে থাকা রামদাটা দিয়ে 3 কোপ তাদের 3 জনের মাথা শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর হাসতে হাসতে শামীম সেখান থেকে সেই মাথাগুলো নিয়ে চলে আসে সে পরিত্যক্ত গোডাউনে। সেদিনের মতো আজকেও ফায়ার করে প্রত্যেকটা মাথা কাটা লাশের উপরে পাগলের মতো উচ্চস্বরে হাসতে হাসতে বলে ওঠে, কাউকে ছাড়বো না আমি, ধ্বংস করে দেবো সব কিছু। একে একে সবাইকে পৃথিবী থেকে বিতাড়িত করব, যারা সেদিন আমার বোনের সাথে নোংরামি করেছে। বোনের প্রতিশোধ দিতে হয়ে উঠেছি আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তারপর সে প্রত্যেকটা মাথাগুলোকে আগুনে জ্বালিয়ে দিয়ে চলে আসে ডিআইজি সাহেবের বাড়িতে। অন্যদিকে কেউ একজন ফলো করছে শামীমকে। শামীম চুপচাপ বাড়িতে প্রবেশ করে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে।
শামীম ডিআইজি সাহেবের বাড়ি থেকে বের হয় কলেজ যাওয়ার উদ্দেশ্যে সোনালিকাকে নিয়ে। ঠিক তখনই ডিআইজি সাহেব এসে হাজির হয় শামীমের সামনে। তখনও সোনালিকা বাড়ি থেকে বের হয়নি। শামীম ডিআইজি সাহেবকে দেখে বলে ওঠে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? যে কাজে গিয়েছিলেন সে কাজটা হয়েছে তো? ইয়াংম্যান, আমি এমনি এমনিতেই ডিআইজি হয়নি। প্রথমে এসিপি ছিলাম, তারপর প্রমোশন পেয়ে ডিআইজি। তুমি নিজেকে বড্ড বেশি চালাক ভাবো, তাই না? তোমাকে একটা ছোট্ট গল্প বলি। একটা ছেলে ছিল, তার বোনটাকে বড্ড বেশি ভালোবাসতো। মা বাবা ও বোনকে নিয়ে ছেলেটার দিনকাল ভালোই কাটছিল। ছেলেটা কিছুদিন পরে এসিপি পদে চাকরি পায়। ছেলেটা অল্প বয়সে বেশ সুনাম কামিয়ে ফেলে এই চাকরি জীবনে, আর সেটাই ছেলেটির জীবনেই কাল হয়ে দাঁড়ায়। কিছু প্রভাবশালী লোক তার বোনটাকে তুলে নিয়ে গিয়ে কিছুদিন আটকে রাখে। আদৌ মেয়েটার সাথে কি ঘটেছে সেটা সত্য এখনো জানা যায়নি, তবে শোনা গেছে মেয়েটাকে রেপ করা হয়েছে। ছেলেটা আইনের সাহায্যে অপরাধীদের ধরতে চেয়েছিল, কিন্তু তখন আইন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ছেলেটাও চাকরি ছেড়ে হয়ে ওঠে বোনের প্রতিশোধ নেওয়ার জন্য মাফিয়া। ছেলেটা একসময় খুন করতে করতে হয়ে ওঠে দেশের বড় মাফিয়া। পরবর্তীতে ছেলেটা ছদ্মবেশী ডিআইজি সাহেবের বাড়িতে ড্রাইভারের চাকরি করতে হাজির হয়ে যায়। মানে স্যার আপনি এসব কি বলছেন? ডিআইজি সাহেবের বাড়িতে, তাও আবার একজন মাফিয়া? আমার বলা গল্পটা এখনো শেষ হয়নি। পরবর্তীতে ছেলেটা ডিআইজির বিশ্বস্ত হয়ে ওঠে। ছেলেটা ভেবেছিল সে নিজেই বড্ড বেশি চালাক, কিন্তু সে নিজেও জানে না যে আমি একজন ডিসিপি। প্রথমে ছিলাম এসিপি, তারপর ট্যালেন্ট হওয়ার কারণে ডিসিপি। আর তুমি শুনে অবাক হবে, সে ছেলেটা আর কেউই না তুমি। এই নাও তোমার মানি ব্যাগ। মার্ডার করার পর ভুলে ফেলে এসেছিলে, ভাগ্য ভালো আমি দেখেছিলাম। যেভাবে কাজ করছো চালিয়ে যাও, কারণ তুমি পারবে প্রত্যেকটা মেয়েকে শুভেচ্ছা পাইয়ে দিতে। আল্লাহ তাআলা যেন তোমার মতন প্রত্যেকটা ঘরে ভাই দেয়, যে বোনের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দেয়। বেস্ট অফ লাক। পরবর্তী প্ল্যান কি করছো জানিয়ে দিও। শামীম একেবারে হতবাক ডিসিপি সাহেবের মুখে এরকম কথা শুনে। অন্যদিকে প্রিয়াঙ্কাও সিদ্ধান্ত নিয়েছে আজকে কলেজে গিয়ে প্রফেসর সাহেবের কাছ থেকে সবকিছু জানবে শামীমের ব্যাপারে। এ মন্তব্য করে বাড়ি থেকে বের হয়েছে সোনালিকা। শামীম সোনালিকাকে কলেজে পৌঁছে দিয়ে গাড়ি নিয়ে চলে যায় তার নিজ বাড়িতে। যেতে যেতে সে দেখে সেদিনের সেই ছেলেটা যে ওই দিন ওই কাজের সাথে যুক্ত ছিল। তাই শামীম তার সামনে গাড়ি পার্ক করে, ওপেনলি রাস্তা থেকে তুলে নিয়ে আসে সেই ছেলেটাকে পরিত্যক্ত গোডাউনে। অতঃপর সে ছেলেটা কাঁদতে কাঁদতে বলে ওঠে, কে তুমি? আমাকে এখানে কেন এনেছ? ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি কোনো ভুল করিনি, আমাকে মেরো না প্লিজ। একদম চুপ। আমি অতিরিক্ত প্রশ্ন পছন্দ করি না। তোকে যা যা প্রশ্ন করব তার সঠিক সঠিক উত্তর দেবে। সেদিন রাতে কে কে ছিল? এই মেয়েটিকে কে কে তুলে নিয়ে গিয়েছিল? আর এখন মেয়র কোথায় আছে? সেদিন এই মেয়েটির সাথে কি কি করেছিলিস? শামীম ইরার একটা ছবি দেখায়, ছেলেটাকে জিজ্ঞেস করে কথাগুলো। ছেলেটা ছবিটা দেখে বেশ ঘাবড়ে যায়। তারপর ছেলেটা এক এক করে ভয়ে সব কিছু বলতে শুরু করে। ভাই, সেদিন আমরা মেয়রের কথা মতো মেয়েটিকে তুলে নিয়ে যাই, আর মেয়েটিকে ধর্ষণ করার কথা বলে মেয়র। তাই আমরা সবাই মিলে মেয়েটিকে উলঙ্গ করে ফেলি। তার কিছুক্ষণ পর মেয়র ফোন করে জানায় সে নিজে মেয়েটির সাথে বাসর করবে। তাই যেন তাকে বধূ বেশে বাসর করে সাজিয়ে তাকে সেখানে রেখে যাই। আমরাও তার কথা মতো সব কাজ করে রাখি। তার কিছুক্ষণ পর আপনারা চলে আসেন, আর আমরা মেয়েটার সাথে কোনো খারাপ কাজ করিনি। এবারের মতো আমাকে ছেড়ে দিন ভাই, আমি আর জীবনেও এসব করব না। শামীমের হাসতে হাসতে ছেলেটাকে 10তলা বিল্ডিংয়ের উপর থেকে নিচে ফেলে দেয়। আমি আগেই বলেছি শামীম কথা বলে কম, বুলেট চালায় বেশি, কাজ করে কম, মেধা খাটায় বেশি। শামীম তার বোনের কোনো কিছু হয় না এই খবরটা শুনে সোজা বাড়িতে চলে আসে। ও হ্যাঁ, ছেলেটা বলে দিয়েছিল বর্তমানে মেয়র দুবাইয়ের রাজধানী রিসোর্ট হোটেলে আছে। অল্প সময় শামীম বাড়িতে চলে আসে। আনন্দে তার বোনকে নিয়ে নাচতে শুরু করে দেয়। কোলে তুলে নিয়ে পুরো বাড়ি ঘোরাতে থাকে তার বোনকে নিয়ে। ইরা শামীমের এই কাজে একেবারে বিস্মিত। ইরা খুঁজে পাচ্ছে না হঠাৎ তার ভাইয়ের এত আনন্দের কারণটা কি। সাথী মিন্টু আছে, সেও বুঝতে পারছে না হঠাৎ শামীমের হয়েছেটা কি। তাই এবার মিন্টু বলে ওঠে, আরে ভাই, তোর হয়েছেটা কি? এত খুশির কারণটা কি? একটু বলবি তো? আমাদেরকেও কেউ শেয়ার করো। আরে ভাই, আমি পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি। মিন্টু, তুই আমার সাথে আলাদাভাবে দেখা করবি। তোর সাথে আমার কিছু কথা আছে। আর আপু, তুই এখন গিয়ে ফ্রেশ হয়ে রেডি হ। তোকে নিয়ে আমি ঘুরতে যাব। এর বাইরে কোনো কথা হবে না। আর যদি হয় তাহলে আজকে আমার থেকে খারাপ কেউ হবে না। কিন্তু ভাই, দেখাবো আর কোনো কথা না। তুই এখন রেডি হয়ে নিচে আয়, আমি গাড়িতে বসে অপেক্ষা করছি। এই বলে শামীম মিন্টু নিচে যায়। আর অন্যদিকে ইরা রেডি হচ্ছে। তখন শামীম মিন্টুর উদ্দেশ্যে বলে ওঠে, মিন্টু শোন, তোকে একটা কথা বলি, আশা করি আমার কথাটা রাখবি। ইরা আপুকে তুই বিয়ে করবি। দেখ, সেদিন আপুর সাথে কোনো কিছুই হয়নি। ও নিজেই শুধু এতদিন নিজের সাথে বোকামি করেছে। শোন তাহলে কি হয়েছে। আপনারা তো আগেই শুনেছেন যে ইরার সাথে কি কি হয়েছে, তাই নতুন করে গল্পটাকে আর বড় করলাম না। এসব শুনে মিন্টু বলে ওঠে, দেখ ভাই, আমিও ইরা আপুকে অনেক আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু তোর সাথে যে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে ভেবে কোনো দিন বলিনি।
তবে ইরা আপু যদি বিয়েতে রাজি থাকে তাহলে আমিও বিয়ে করতে রাজি আছি। ওকে ঠিক আছে, আপুকে বিয়েতে রাজি করানোর দায়িত্ব আমার। মিন্টু আরও কিছু বলতে যাবে ঠিক তখনই দেখে ইরা উপর থেকে নিচে নামছে। তারপর তারা দুজনে চুপ হয়ে যায়। ইরাকে নিয়ে দুজনে ঘুরতে আসে। অনেক জায়গায় ঘুরে তারা আজকে ইরার মনটা বেশ ভালো। দীর্ঘ অনেক দিন পর প্রকৃতির আলো বাতাস হাওয়া লেগেছে তার শরীরে। এ যেন এক স্বাধীন পাখি। এতদিন সে খাঁচায় বন্দি ছিল, আজকে থেকে মুক্ত এক স্বাধীন পাখি। এভাবে অনেক ঘোরাঘুরি করে তারা। হঠাৎ করে সোনালিকা ফোন করে শামীমের নম্বরে। ফোনের ওপাশ থেকে বলছে, কোথায় তুমি? কলেজ সে কখন ছুটি হয়েছে, কিন্তু তোমার কোনো পাত্তা নেই। আমি কি এখানে ডুগডুগি বাজাবো? সরি ম্যাডাম, আসলে খেয়াল করিনি। বোনকে নিয়ে ঘুরতে আসছি তো। আমার বোন অনেক দিন ধরে বাসা থেকে বের হয় নাই, তাই বোনকে নিয়ে একটু ঘুরতে আসছি। আমি এখনই যাচ্ছি, 2 মিনিট অপেক্ষা করুন ম্যাম। আসুন, তোর বোনটা সাথে করে নিয়ে আসিস। যদি না আসিস তো তোর 12টা বাজিয়ে ছাড়বো। শামীম ফোন কেটে দিয়ে সবাইকে নিয়ে চলে আসে সোনালিকার কলেজের সামনে। সেখানে গাড়ি থেকে নেমে সোনালিকার কাছে যায়। শামীমের দেখা দেখি গাড়ি থেকে মিন্টু ইরা নামে। ইরাকে দেখে সোনালিকা বলে ওঠে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। তারপর সোনালিকা একে একে তাদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অতঃপর সেখান থেকে চলে আসি একটা রেস্টুরেন্টে। ওখানে খাওয়া দাওয়ার পরে যে যার গন্তব্যে বেরিয়ে পড়ে। এভাবে কেটে যায় আজকের দিনটা। পরের দিন সকালে শামীম সোনালিকাকে কলেজে নামিয়ে দিয়ে যখনই চলে আসতে যাবে, ঠিক তখনই প্রায় 5 থেকে 7টা পুলিশ বাহিনীর ফৌজ কলেজের মধ্যে প্রবেশ করে। অতঃপর গাড়ি থেকে নেমে আসে কমিশনার। এতগুলো পুলিশের গাড়ি ও কমিশনারকে দেখে ছাত্রছাত্রী ও শিক্ষকরা বাইরে বের হয়ে আসে। ও হ্যাঁ, ইরা সেদিন প্রফেসর সাহেবের সাথে কথা বলতে পারেনি, কারণ ওই দিন তিনি ছুটিতে ছিলেন। তাই কোনো কিছুই জানতে পারেনি স্বামী মেয়ের ব্যাপারে সোনালিকা। গুটি গুটি পায়ে এগিয়ে যায় কমিশনার শামীমের কাছে। এটা দেখে সবাই হতবাক। শামীমের কাছে গিয়ে শামীমের হাত ধরে বলে ওঠে, শামীম, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি দয়া করে আবার তোমার চাকরিতে জয়েন করো এবং নিজের প্রতিভা দেখিয়ে দাও। এই নাও, এখানে তোমার সব কিছু আছে। আর মেয়রের বিষয়ে সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তাকে ধরতে তোমার বেশি সময় লাগবে না। সে বর্তমানে দুবাইয়ের রাজধানীর একটা হোটেলে আছে। সরি স্যার, কোনো প্রয়োজন নেই। আমি যেমনই আছি এমনিতেই ভালো আছি। যে চাকরির কোনো সম্মান নেই, কোনো ভ্যালু নেই, কোনো আত্মমর্যাদা নেই, আমি অন্তত শামীম সেই চাকরিটা আর করবো না। দেখো, পুরো পুলিশ ফোর্স বাহিনী তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা নিজেদেরকে ভুলটাকে শোধরানোর জন্য তোমাকে আবার পুরো পুলিশ ডিপার্টমেন্টে ফেরত আনতে চাইছে। আশা করবো তুমি না করবে না, কারণ তুমি একজন দেশপ্রেমিক। প্লিজ না করিও না। ওকে ঠিক আছে, তবে মিশনে গিয়ে যদি মেয়র মারা যায় তার দায় বার কিন্তু আমি দিব না। ওকে ঠিক আছে, সমস্যা নেই। এমনিতেও সে একজন ক্রিমিনাল। ওকে ঠিক আছে, আমি মিশনের জন্য প্রস্তুত, কিন্তু আমার 2টা হেলিকপ্টার লাগবে এবং কিছু পুলিশ কনস্টেবল। শামীমের কথা মতো কিছুক্ষণের মধ্যে 2টা হেলিকপ্টার এসে ল্যান্ড করে কলেজের মাঠের মাঝখানে। তার কিছুক্ষণ পর ডিআইজি সাহেব সহ কিছু পুলিশ ফোর্স এসে হাজির হয় শামীমের সামনে। তারপর শামীম তার যাবতীয় জিনিসপত্র পরিধান করে হেলিকপ্টারে চেপে বসে, সাথে কিছু কনস্টেবল। চলে যায় দুবাই মেয়রকে ধরার উদ্দেশ্যে। এদিকে কি হচ্ছে কোনো কিছু বুঝতে পারছে না সোনালিকা। উল্টো ঘুরতেই দেখতে পায় অফিসের রফিক সাহেব দাঁড়িয়ে আছে তার পাশে। তাই সোনালিকা তার কাছে গিয়ে বলে ওঠে, স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ না করবেন না স্যার। বলো, আমার জানা থাকলে অবশ্যই তোমাকে বলবো। স্যার, শামীমকে, যার জন্য কমিশনার এবং আমার বাবার সিআইজি এবং কিছু পুলিশ কনস্টেবল এসে হাজির হয়েছে এবং তাকে পুলিশের পোশাক কেন দিল, সে কে, আমি সবটা জানতে চাই আপনার মুখে। আপনি সেদিন কেন শামীমকে স্যার বলেছিলেন? ও, এই ব্যাপার। শোনো তাহলে আমাদের অতীতের কাহিনী। তারপর একে একে সবটা খুলে বলে সোনালিকাকে। আপনারা আগে শুনেছেন, তাই আর নতুন করে কাহিনী বলেই গল্পটাকে আর লেন্দি করলাম না। সব শুনে সোনালিকা একেবারে হতবাক। একজন বোনের জন্য ভাইয়ের যে দায়িত্ব সেটা শামীম পালন করেছে। এটা শুনে সোনালিকা শামীমের প্রেমে পড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যে তারা দুবাই পৌঁছে যায়। তারপর সেখানকার সরকারের সাথে যোগাযোগ করে সবটা খুলে বলে সে দুবাইয়ের সরকারকে। সব ঘটনা শুনে দুবাইয়ের সরকার শামীমকে সাহায্য করার আহ্বান জানায়। মিশনে লেগে পড়েছে শামীম ও তার দলবল। এখন মেয়র একটা দুবাই নামকরা হোটেলে কিছু মেয়েকে নিয়ে ফুর্তি করছে, মেতে উঠেছে রঙ্গলীলায়। ঠিক তখনই দরজা ভেঙে প্রবেশ করে 20 থেকে 25 জন স্যুট বুট পরিহিত লোক। এতগুলো লোককে দেখে মেয়র হতবাক। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে মেয়রকে চ্যাং দোলা করে বের করে নিয়ে আসে খোলামেলা পরিত্যক্ত স্থানে। অন্যদিকে মেয়রের ছেলেকেও নিয়ে আসে। তারপর বাপ ছেলেকে রাস্তার মাঝখানটায় শামীম ধারালো এক অস্ত্র দিয়ে কোনো কথা বলতে না দিয়ে একেবারে জবাই করে ফেলে। ছটফট করতে করতে বাপ ছেলে সেখানেই মারা যায়।
তারপর সেই লাশগুলো হেলিকপ্টার করে অ্যামাজন জঙ্গলে গিয়ে ফেলে আসে। তারপর সকল তথ্য প্রমাণ কমিশনারের কাছে জমা দিয়ে চলে যায় তার নিজ বাড়িতে। ইরা তার ভাইকে পুলিশের পোশাকে দেখে আবারও চমকে যায় আর বলে ওঠে, ভাই তুই আবার পুলিশে চাকরি পেয়েছিস। তোকে বলেছিলাম না তোকে তোর পুলিশ ডিপার্টমেন্ট খুঁজবে আর তোকে একদিন না একদিন তো চাকরিটা ফিরিয়ে দিবে। এখন তোর বিয়েটা দিতে পারলে ঝামেলা শেষ। মানে কি ভাই? দেখ আপু, তোর সাথে ওই দিন যারা যারা অসভ্যতামি করেছে প্রত্যেকের আমি শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলেছি। সবাইকে আমি এক এক করে খুন করেছি। আর ওই দিন তোর সাথে যা হয়েছে সবটাই আমি জানি। তোর সাথে ওই দিন কিছুই হয়নি, কিন্তু তারপরে তুই নিজেকে রুমে বন্ধ করে রেখেছিস। আরে তোকে তো সাধারণ সেদিন ওরা দেখ, আমি কোনো কিছুই বলতে চাই না। আমি যেটা বলবো তোকে সেটাই করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে মিন্টুর সাথে বিয়ে দেবো। আর তুইও তো তাকে পছন্দ করিস, তাই না? তাই বিয়ের জন্য প্রিপারেশন নে। এটা বলে শামীম সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে এভাবে কেটে যায় আরও 2 দিন। আজ এরা মিন্টুর বিয়েতে এসেছে অনেক আত্মীয় স্বজনের সাথে, ডিআইজি, সোনালিকা, প্রফেসর, স্যার, কমিশনার আরও অনেকে। ধুমধামের মধ্য দিয়ে বিয়ের পর্ব কেটে যায়। ইরাও মিন্টু বেশ জমিয়ে বাসর করছে। ইরার এতদিন জমিয়ে রাখা সতীর বিলিয়ে দেয় মিন্টুর কাছে। পরের দিন সকালে শামীম থানায় বসে আছে। ঠিক তখনই সোনালিকা এসে বলে ওঠে, কি মিস্টার, বোনকে বিদায় দিলে এবার তো বউকে ঘরে এন্ট্রি করাও। কিন্তু এখন হঠাৎ করে কোথায় বউ পাবো বল? কেন, বউ তো তোমার সামনেই আছে। মানে? মানে বুঝতে পারলে না? তবে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এই বলে সোনালিকা 4 ঠোঁট এক করে দেয়। বাকি পুলিশরা এটা দেখে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর শামীম বলে ওঠে, চল তাহলে কাজী অফিসে বিয়ের উদ্দেশ্যে। এই বলে তারা বিয়ের জন্য বেরিয়ে পড়ে। থাকুক না তারা তাদের মতো করে। আজকের গল্প